ওয়েলকাম টু ওয়েবশিপ। তো চলুন দেখা যাক আজকে আমরা এই পিএইচপির জার্নিতে পিএইচপি সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব পিএইচপিতে প্রিন্টএফ জিনিসটা কী হয়, আর প্রিন্টএফ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক গত পর্বেও আমরা প্রিন্টএফ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু সেটা সংক্ষিপ্ত আলোচনা ছিল। আর আজকে বলেছিলাম যে প্রিন্টএফ নিয়ে আমাদের একটি সেকেন্ড পার্ট হবে। তো হ্যাঁ, আজকেই সেই সেকেন্ড পার্টটি, আর এখানে আমি প্রিন্টএফ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাই যেহেতু প্রিন্টএফ নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা একটু লেন্দি হলেও আমি প্রিন্টএফ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি উপরে থাকা আই বাটনে প্রেস করুন। সেখানে আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলো এজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনি নিচে থাকা ডেসক্রিপশন বক্সও ক্লিক করতে পারেন, সেখানেও আপনি এই কোর্সের সমস্ত ভিডিওগুলো প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনি পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, নিচে কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আর পাশাপাশি ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে এই ফ্রি ভিডিওটিকে বা ফ্রি কোর্সটিকে আমি আপনারই মতো সবার কাছে পৌঁছে দিতে পারি। আরেকবারও লাস্ট রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, ভিডিওটা হয়তো একটু লেন্দি হতে পারে, বাট ভিডিওটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন থাকবে প্রিন্টএফ সম্পর্কে, তাই কাইন্ডলি খুব মনোযোগ সহকারে দেখবেন, কেমন? তো চলুন আজকে আমরা আমাদের জার্নি শুরু করি। তো দেখুন, এখানে আমি আগে থেকেই সমস্ত জিনিসগুলোকে রেডি করে রেখেছি, যেরকম জ্যামটাকে অন করে রেখেছি। তারপরে দেখুন, আমরা htdocs-এর মধ্যে যে ফোল্ডারটা তৈরি করার কথা সেটাও আমরা তৈরি করে রেখেছি। দেখুন, আমরা এফ ড্রাইভের মধ্যে যেতাম, যাওয়ার পরে জ্যাম, তারপরে হচ্ছে htdocs, তার মধ্যে দেখবেন পিএইচপি ক্লাসেস, তার মধ্যে আমাদের আগে ছিল ক্লাস 10, আর দেখুন আমরা নতুন করে ক্লাস 11 তৈরি করেছি। তার মধ্যে দেখুন একটা index.php রয়েছে, আর সেটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিয়েছি। যেটা আমরা গত পর্বগুলোতে করতাম সেটাই আমি জাস্ট রেডি করে রাখলাম, যাতে আপনাদের একটু তাড়াতাড়ি হয়। তাই এটাকে আমি নোটপ্যাডে ওপেন করে রেখেছি, প্লাস এটার যে লিঙ্কটা বা ইউআরএলটা সেটাও দেখুন আমি ফায়ারফক্সে ওপেন করে রেখেছি। দেখুন ক্লাস 11। এবার এখন এখানে কেন কিছু দেখাচ্ছে না, কারণ আমি এখানে কিছু লিখিনি তাই। তো দেখুন, আমরা এখানে জাস্ট টেস্টিং পারপাসের জন্য এখানে একটা পিএইচপির ব্লক শুরু করুন। করার পরে এখানে জাস্ট একটা ইকো দিয়ে দিন, যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, আপনার পিএইচপি ফাইলটা রান করছে। যেরকম আমি দিয়ে দিলাম ইকো হ্যালো, ঠিক আছে, এটাকে সেমিকোলন দিলাম, সেভ করলাম। এবার আমরা যখন এইখানে আসবো, রিফ্রেশে প্রেস করবো, দেখুন হ্যালোটা আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনার সব কিছু ঠিকঠাক, তাই তো? একদম। তো এবার চলুন আমরা প্রিন্টএফকে নিয়ে আরেকটু বিস্তারিত সম্পর্কে জানি। গত পর্বে আমরা দেখেছিলাম যে প্রিন্টএফের মাধ্যমে কিভাবে একটি স্ট্রিংকে প্রিন্ট করতে হয়, তাই তো? তাই দেখেছিলাম আমরা যে %s দিলে সেখানটাতে আপনার স্ট্রিংটা প্রিন্ট হয়ে যায়। যেরকম দেখুন, আপনি এখানে লিখতে চাইছেন যে হ্যালো, আপনি এখানটাতে কারো একটা নাম দেখাতে চাইছেন, আর সেই নামটা ধরুন আপাতত আমি ভেরিয়েবলে সেভ করলাম না, আমি পাশে অ্যাজ এ ধরুন ওই কাস্টম ভ্যালু হিসাবেই দিয়ে দেবো। তাই আমরা জানি যে হ্যালোর পরে একটা স্ট্রিং বসবে, তাই আমাকে %s দিতে হবে। আর এখানটাতে কমা দিয়ে এই %s-এর জায়গায়, অর্থাৎ এই প্লেস হোল্ডারের জায়গায় কোনটা বসবে সেটা আমাকে এখানে বলে দিতে হবে। তো এখানে এটা আমাকে স্ট্রিং বসাতে হবে। এবার স্ট্রিংটা একটা ভেরিয়েবলের মধ্যেও থাকতে পারে, আবার আপনার এখানে আপনি পুরো ডাইরেক্টলি স্ট্রিংটাকে দিয়ে দিতে পারেন। যেরকম আমি এখানে ডাইরেক্টলি স্ট্রিংটাকে দিয়ে দিচ্ছি, যেরকম আমি এখানটাতে দিয়ে দিলাম এইটা, ঠিক আছে, এটাকে সেভ করলাম। এবার আমি যখন এইখানে যাবো, রিফ্রেশে প্রেস করবো, দেখুন আপনি সেটাই দেখতে পাচ্ছেন, তাই না? তো চলুন এবার আমরা দেখি যে আমরা কি শুধুমাত্র এখানে শুধু স্ট্রিংয়ে প্রিন্ট করতে পারবো, না আমরা যে বাকি সমস্ত ডেটা টাইপগুলো যেরকম দেখেছিলাম, যেরকম আমরা জানি ইন্টিজার হয়, ফ্লোট হয়, তারপরে ধরুন বুলিয়ান হয়, আরও অনেক রকমের ডেটা টাইপ হয়। তো সেই ধরনের ডেটা টাইপগুলোর জন্য আমরা এখানে কি ব্যবহার করতে পারি? তো দেখুন, যদি আপনার এখানটাতে ধরুন ইন্টিজার সংখ্যা যদি প্রিন্ট করার দরকার পড়ে, যেরকম আমি এখানটাতে একটা ইন্টিজার ভ্যালু একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম, যেরকম মনে করুন অ্যামাউন্ট ইকুয়াল টু ধরুন 100, এটা রয়েছে। এইবার এই অ্যামাউন্টটাকে যদি আপনি এইখানে দেখাতে চান, তাহলে সবার প্রথম আপনাকে কি করতে হবে? ঠিক যখনই আপনি প্রিন্টএফের মধ্যে কোনো কিছু দেখাতে যাবেন, তখন আপনাকে দেখতে হবে যে ডেটাটাকে আপনি দেখাতে চাইছেন সেই ডেটাটা কী টাইপের। দেখুন, এই ডেটাটা কি স্ট্রিং টাইপের? না, এই ডেটাটা হচ্ছে ইন্টিজার টাইপের। তাই ইন্টিজার টাইপের ডেটাকে যদি আপনি প্রিন্টএফের মধ্যে দেখাতে চান, তাহলে আপনাকে এখানে %s-এর জায়গায় দিতে হয় %d, ঠিক আছে? এইবার দেখুন, এটা তো বোঝা গেল যে আপনি এখানে একটা ইন্টিজার সংখ্যা দেখাতে চান। এবার ওই সংখ্যাটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে $অ্যামাউন্ট বলে ভেরিয়েবলটার মধ্যে অবস্থিত। তাই আপনি $অ্যামাউন্ট বলে ভেরিয়েবলটাকে এখান থেকে কপি করে এইখানে দিয়ে দিন। তাহলে এখন কি বোঝালো যে প্রিন্টএফের মধ্যে এই %d এর জায়গায় কাকে বসাবে? এই $অ্যামাউন্টের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা বসাবে। এবার $অ্যামাউন্টকে অবশ্যই কি হতে হবে? ইন্টিজার বা নাম্বার হতে হবে। তাহলেই সেটাকে আমি %d এর মাধ্যমে দেখাতে পারবো, কেমন? তাই দেখুন, আমি এখানটাতে জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যালোটাই থাক, এখানটায় হ্যালো, আর পাশে আপনি এখানে %d এর জায়গায় আপনি দেখতে পারবেন এই অ্যামাউন্টের ভ্যালুটা। সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখানটাতে দেখতে পাচ্ছেন হ্যালো 100, তাই না? আপনি এখানে চাইলে কাস্টমলি এখানে লিখতে পারেন যে অ্যামাউন্ট কোলন, এরকম দিতে পারেন। সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনি অ্যামাউন্ট কোলন 100 দেখতে পাচ্ছেন, তাই না?
তাই যদি কোনো সংখ্যা এমন হয় অর্থাৎ নাম্বার হয়, সেটা একটা বড় নাম্বারও হতে পারে, ছোট নাম্বারও হতে পারে, অবশ্যই যদি ইন্টিজার হয় তাহলে হচ্ছে আপনাকে কি দিতে হবে এখানে পার্সেন্টেজ ডি। আর যদি সংখ্যাটা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোট, যেরকম আমার যদি এটা এরকম থাকে যে 10.25 এরকম যদি থাকে, তাহলে আমি এখানে এটাকে কিভাবে শো করব? তাহলে কিন্তু আপনি এখানে পার্সেন্টেজ ডি দিতে পারবেন না, আপনাকে এখানে দিতে হবে পার্সেন্টেজ এফ, এফ ফর ফ্লোট, ঠিক আছে? তো দেখুন এই ফ্লোটের জন্য আপনাকে দিতে হবে পার্সেন্টেজ এফ। তাই দেখুন যখন আপনি এখানে পার্সেন্টেজ এফ ব্যবহার করবেন তখন দেখবেন এই জিনিসটাকে আপনি এখানটাতে দেখতে পারবেন। তাই এখানে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনি এটা দেখতে পাচ্ছেন। দেখবেন যখনই আপনি এরকম একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু এভাবে পার্সেন্টেজ এফের মাধ্যমে দেখাবেন, তখন দেখবেন যে এই দশমিকের পরে দেখবেন টোটাল 6খানা সংখ্যা আপনি দেখতে পারবেন। অর্থাৎ দেখুন অরিজিনালি ছিল হচ্ছে কিন্তু দুটো, কিন্তু হয়ে গেছে দেখুন দশমিকের পরে 6টা ঘর। দেখবেন এখানে যান, দেখুন কাউন্ট করুন 1 2 3 4 5 6, ঠিক আছে? দেখুন টোটাল 6খানা ঘর হয়ে গেল। তাই এটা কিন্তু ফ্লোটের জন্য হয়, এটা ফ্লোটের ডিফল্ট নিয়ম, যে যদি আপনি এমন কোনো সংখ্যাকে পার্সেন্টেজ এফের মাধ্যমে দেখাতে চান যেটা কিনা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তাই সবসময় দশমিকের পরে কিন্তু সবসময় আপনি 6টা ঘর পাবেন, যেরকম এটা হলো। দেখুন এইখানটাতে আপনার ভ্যালুটা ছিল 10.25, আর সেটাকে যখন আপনি পার্সেন্টেজ এফের মাধ্যমে দেখাতে গেলেন, এই 10.25 তো দেখালোই, বরং এই 25-এর পরে আরও আপনার 4খানা জিরো অ্যাড হয়ে গেছে। দেখুন 25-এর পরে কটা জিরো অ্যাড হয়েছে? 4টে ঘর, 4টে জিরো, তাই না? তাই দেখুন এখানে টোটাল দশমিকের পরে 6খানা ঘর ও নিয়ে নিয়েছে। এটা বাই ডিফল্ট ফ্লোটের থাকে, আমরা এটাকে চেঞ্জ করতে পারি, এটা আমরা সব পরে ডিসকাস করবো যে কীভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। তাই আপাতত মনে রাখুন যে যদি আপনাকে ইন্টিজার সংখ্যা দেখাতে হয় তাহলে আপনাকে ইউজ করতে হবে পার্সেন্টেজ ডি, আর যদি আপনাকে ফ্লোটিং পয়েন্ট কোনো নাম্বার দেখাতে হয় বা ফ্লোট সংখ্যা দেখাতে হয় তাহলে আপনাকে ইউজ করতে হবে পার্সেন্টেজ এফ, আর যদি আপনাকে কোনো স্ট্রিং ব্যবহার করতে হয় তাহলে আপনাকে দেখাতে হবে পার্সেন্টেজ এস, ঠিক আছে? এটাকে একটু মনে রাখবেন, আর এই সম্বন্ধে ডিটেলস আমরা পরে বলবো। এবার দেখুন আমরা আরেকটা জিনিস দেখি, এখানে আপনারা পার্সেন্টেজ সিও দেখাতে পারেন, যেরকম সেটা কিভাবে, আমরা কিবোর্ডে ধরুন এই যে এ প্রেস করি, বি প্রেস করি, ডি প্রেস করি, বা ধরুন কোনো নাম্বার প্রেস করি, এই প্রতিটা কিয়ের এগেনস্টে একটা নিউমেরিক ভ্যালু থাকে যেটাকে বলা হয় অ্যাস্কি কোড। তাই আপনি যদি কখনো গুগল সার্চ করেন, মনে করুন আপনি এখান থেকে google.com-এ গেলেন, তো আপনি এখানে যান google.com, তাই দেখুন গুগলে আসার পরে আপনি এখানে লিখুন যে অ্যাস্কি টেবিল, এটা লিখুন, এন্টার প্রেস করুন। তো অ্যাস্কি টেবিল লেখার পরে আপনি এখান থেকে জাস্ট ইমেজেসে ক্লিক করুন, করার পরে দেখবেন এখানে অসংখ্য ইমেজ আপনি দেখতে পারবেন। সেখান থেকে মনে করুন আমি এটাই ক্লিক করলাম, এই প্রথম ইমেজটাতে ক্লিক করার পরে এটা এখানে আসলো। এবার এখান থেকে আপনি রাইট ক্লিক করে এখান থেকে কপি ইমেজ লোকেশন এটাতে ক্লিক করুন, করার পরে এটাকে নতুন ট্যাবে গিয়ে এটাকে পেস্ট করে দিন। দেখুন এখানে একটা ছবি চলে আসবে, এটাকে আমি জাস্ট কন্ট্রোল+ দিয়ে একটুখানি বড় করে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে অ্যাস্কি টেবিল। অ্যাস্কি মানে হচ্ছে আপনি কিবোর্ডের প্রতিটা কিয়ের এগেনস্টে একটা ভ্যালু থাকে, যেরকম দেখুন এখানে দেখুন এই ক্যারগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ কি প্রেস করলে আপনার অ্যাস্কি ভ্যালুটা কোনটা সেটা হচ্ছে এই লাইনটা। যেরকম আমি যদি একটু দেখাই, দেখুন এই দিকের লাইনটা হচ্ছে আপনার সেই সমস্ত ক্যারেক্টারগুলো যেগুলো আপনি কিবোর্ড থেকে প্রেস করেন, আর ঠিক এর করসপন্ডিং আপনার কি কি অ্যাস্কি ভ্যালুগুলো রয়েছে সেটা হচ্ছে এই লিস্টটা, কেমন? তাই আপনি দেখুন এইখানে যদি আমি দেখি, এইগুলো কিন্তু এবিসিডি না যেগুলো আমরা প্রেস করি, হ্যাঁ, এটা কিন্তু দেখুন এই হেক্সের আন্ডারে রয়েছে। আপনাকে ক্যারটা দেখতে হবে, অর্থাৎ কোন ক্যারেক্টার প্রেস করলে তার আন্ডারে অ্যাস্কি ভ্যালু কোনটা সেটা আপনাকে দেখতে হবে। তাই দেখুন এখানে আপনি এবিসিডি কোথায় দেখতে পাচ্ছেন, দেখুন তো। তাই দেখুন আপনি এই জায়গাটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এখানে দেখুন আমরা কিবোর্ড থেকে যে ক্যাপিটাল এ বা ধরুন ক্যাপিটাল বি যেগুলো প্রেস করি, ওইগুলোর আপনার করসপন্ডিং অ্যাস্কি ভ্যালু কত, দেখুন এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 65, তাই না? আপনি যদি এই দিকটা খুব ভালো করে লক্ষ্য করেন, দেখুন এই যে এই এর অ্যাস্কি ভ্যালু কত, এই যে 65, তাই না? বি এর অ্যাস্কি ভ্যালু কত, 66। এটা কিন্তু ক্যাপিটাল এ ক্যাপিটাল বিগুলোর, তাই না? তাই আপনি যখন ক্যাপিটাল এ প্রেস করেন তার করসপন্ডিং অ্যাস্কি ভ্যালু কত হয়, আপনার 65। এবার দেখুন আমি যদি মানে স্মল লেটারের যে এটা থাকে, আমি যদি শুধুমাত্র এ প্রেস করি তাহলে তার অ্যাস্কি ভ্যালু কত, 97। দেখেছেন এখানে প্রতিটা কিয়ের আপনার করসপন্ডিং অ্যাস্কি ভ্যালু এক একটা রয়েছে, সেগুলোই আপনার এখানটাতে এই টেবিলটার মধ্যে রয়েছে অ্যাস্কি ভ্যালু, আর এটা হচ্ছে আপনার হেক্সাডেসিমেলে সেটা কত হয় সেটা। তাই আপনাদের মেনলি অ্যাস্কি ভ্যালুটা নিয়ে কাজ। তাই দেখুন আমরা কেন এটা দেখলাম, যেরকম দেখুন আমরা এখানে যে প্রিন্টএফ করলাম, এইখানটাতে আমরা কোনো একটা নাম্বারের এগেনস্টে তার অ্যাস্কি ভ্যালুটা কত হয় সেটা আমরা বের করতে পারি। যেরকম আমরা এখানটাতে নর্মালি দিলাম যে $test ইকুয়াল টু, মনে করুন এখানে একটা নাম্বার রয়েছে, এবার সেই নাম্বারটা কত, সেই নাম্বারটা মনে করুন হচ্ছে এই যে 65, বা আমি 65 না করে আমি করতে পারি এই যে এইটা, এই যে স্মল এ রয়েছে এর অ্যাস্কি ভ্যালু কত দেখুন তো, 97, তাই তো? তাই আমি
টেস্টের মধ্যে আমি যদি 97 রেখে দিই আর আমি যদি এই টেস্টটাকে এইখানে প্রিন্ট করাই, তাহলে দেখুন এই অবস্থাতে কি হবে, আমি যদি ডলার টেস্ট আর এখানটাতে পার্সেন্টেজ এফ করি, তাহলে এই জিনিসটা কীরকমভাবে দেখাবে বলুন তো? তাহলে দেখাবে 97 পয়েন্ট, যেহেতু আমি ফ্লোটে দেখাচ্ছি তাই এখানে দেখাবে 97 পয়েন্ট, লাস্টে দেখবেন ছখানা শূন্য হয়ে গেছে। এখানে সেভ করলাম, এখানে আসলাম রিফ্রেশে প্রেস করলাম, দেখুন 97 পয়েন্ট, লাস্টে দেখুন ছখানা জিরো। কেন এই ছখানা জিরো আসছে? কারণ দেখুন আপনি এখানটাতে একটা ইন্টিজার ভ্যালুকে ফ্লোটে দেখাচ্ছেন, তাই ইন্টিজার ভ্যালুটা তো আসবেই, যেহেতু আপনি ফ্লোটে দেখাচ্ছেন তাই পয়েন্টটাও আসবে, অর্থাৎ আপনার ফ্লোটিং পয়েন্টের যে পয়েন্ট আছে সেটা আসবে, আর ঠিক তারপরে আপনার ছখানা জিরো বসে যাবে। এইবার আমাদের তো কাজ এটার জন্য ছিল না, আমরা চাইছিলাম যে 97-এর এগেনস্টে কোন ক্যারেক্টারটা রয়েছে সেটা জানার, তাই আপনি এখানটাতে করে দিন পার্সেন্টেজ এফের জায়গায় পার্সেন্টেজ সি। এবার এক্ষেত্রে প্রিন্টএফ কী করবে বলুন তো? প্রিন্টএফ এক্ষেত্রে নাম্বারটা তো নিল, এবার এই নাম্বারের এগেনস্টে কোন ক্যারেক্টারটা অ্যাস্কি টেবিলের মধ্যে রয়েছে ও সেটাকে দেখাবে। এখানে পার্সেন্টেজ সি মানে হচ্ছে ক্যারেক্টার, অর্থাৎ আপনি যদি এখানে একটা নাম্বারকে দেন তাহলে ওই নাম্বারের এগেনস্টে কোন ক্যারেক্টারটা রয়েছে সেটাই আপনাকে পার্সেন্টেজ সি এর মাধ্যমে দেখাবে। তাহলে বলুন তো এই ক্ষেত্রে আপনি আউটপুট হিসাবে কি দেখতে পারবেন? অ্যামাউন্ট কোলন, এখানে দেখতে পারবেন স্মল এ, তাই না? এটা দেখতে পারবেন। তাই দেখুন এখানে আমরা সেভ করলাম, এখানে গেলাম রিফ্রেশে প্রেস করলাম, দেখুন অ্যামাউন্ট কোলন আপনি এ দেখতে পাচ্ছেন। কেন এ দেখতে পাচ্ছেন? কারণ দেখুন আপনি এখানে পার্সেন্টেজ সি ব্যবহার করেছেন, পার্সেন্টেজ সি কী করে? কোনো একটা ভ্যালুকে ও ক্যারেক্টারে পরিণত করে। এবার আপনি ওকে কী ভ্যালু দিয়েছেন? আপনি ওকে একটা ইন্টিজার ভ্যালু দিয়েছেন। এবার ও দেখবে যে এই ইন্টিজার ভ্যালুর রেসপেক্টে অ্যাস্কি টেবিলে কোন ভ্যালুটা রয়েছে। তাই দেখুন অ্যাস্কি টেবিলটা যদি আমি যাই তাহলে 97-এর এগেনস্টে কোন ক্যারেক্টারটা রয়েছে? এই ক্যারেক্টারটা রয়েছে না? তাই আপনি এখানে এ দেখতে পারলেন। এবার মনে করুন আমি যদি এই ক্যাপিটাল জিটা দেখতে চাই, তাহলে আমাকে এখানে কত দিতে হবে? 71, তাই না? তাই আমি যদি এখানটাতে টেস্টের জায়গায় দিয়ে দিই 71, তাহলে এখানে কি হবে? এইখানে তো ভ্যালুটা এজ এ ইন্টিজার হিসাবে আসলো, আসার পরে আমি ওটাকে দেখাতে চাইছি কি হিসাবে? ক্যারেক্টার হিসাবে। এবার যেহেতু আমি একটা ইন্টিজারকে ক্যারেক্টারে দেখাতে চাইছি প্রিন্টএফের মধ্যে, তাই অলওয়েজ এই পার্সেন্টেজ সি কী করবে? এই ইন্টিজার ভ্যালুটার এগেনস্টে অ্যাস্কি টেবিলের মধ্যে যেই ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা আপনাকে দেখাবে। এক্ষেত্রে আমাকে কি দেখাবে? ক্যাপিটাল জি, তাই না? তাই আমি দেখুন এইখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনি ক্যাপিটাল জি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি যে কোনো একটা অ্যাস্কি ভ্যালুর এগেনস্টে তার অ্যাস্কি ক্যারেক্টারটাকে আপনি এখানে প্রিন্ট করাতে পারবেন, কার মাধ্যমে? প্রিন্টএফের মাধ্যমে, ঠিক আছে? বেশ, তাই দেখুন এই সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ এই প্রিন্টএফে যখন আপনি এই ধরনের প্লেস হোল্ডারগুলো ব্যবহার করবেন বা স্পেসিফায়ারগুলো ব্যবহার করবেন, তখন একটা জিনিস মনে রাখবেন যে এই যখন আপনি পার্সেন্টেজ সি ব্যবহার করছেন, ও কি চায়? ও আপনার কাছ থেকে নেবে একটা ইন্টিজার ভ্যালু, আর ও দেখাবে কি? দেখাবে সেটা ক্যারেক্টারে পরিণত করে। ঠিক সেরকমভাবে আমি যখন পার্সেন্টেজ ডি ব্যবহার করি, তখন আপনার কাছে কি চাইছে ও? যখন আপনি পার্সেন্টেজ ডি ব্যবহার করছেন তখন ও আপনার কাছ থেকে একটা ইন্টিজার ভ্যালু নেবে, সেটাকে অ্যাজ এ ইন্টিজারেই দেখাবে। যদি আপনি এখানটায় একটা ফ্লোট ব্যবহার করেন তখন সে আপনার কাছ থেকে একটা নাম্বার নেবে, সেটাকে ফ্লোটে দেখাবে, ঠিক আছে? তো ও শুধুমাত্র একটা জিনিসই দেখে যে ও আপনার কাছ থেকে কি নেবে আর কিসে দেখাবে। এই জিনিসটা আপনি মনে রাখবেন, তাহলেই দেখবেন পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। আপনি যখন পার্সেন্টেজ সি ব্যবহার করছেন তখন দেখুন আপনি ওকে দিচ্ছেন কি ভ্যালু? দিচ্ছেন একটা নাম্বার ভ্যালু, আর আপনি পাচ্ছেন কি? পাচ্ছেন একটা ক্যারেক্টার ভ্যালু। আর ঠিক সেরকমভাবেই দেখুন আমরা এটাকে আরও অনেক রকমভাবে করতে পারি। যেরকম আপনারা শুনেছেন বাইনারি নাম্বার, তাই না? তাই আমার যদি মনে হয় যে আমি একটা নিউমেরিক ভ্যালুর বাইনারি কত হয় সেটা আমি দেখতে চাই, তখন আপনি এখানটাতে দেবেন পার্সেন্টেজ বি। তাই সেক্ষেত্রে এটা কী হবে বলুন তো? ও আপনার কাছ থেকে নেবে একটা ইন্টিজার বা একটা নাম্বার ভ্যালু, আর সেই নাম্বার ভ্যালুটার বাইনারি ভ্যালু কত হয় সেটা আপনাকে এখানে দেখাবে। দেখুন আপনি এখানে দিয়েছেন একটা নাম্বার বা একটা ইন্টিজার ভ্যালু, কিন্তু সেটার বাইনারি ভ্যালু কত হয় সেটা আপনি এখানে দেখতে পারবেন। এটাকে সেভ করলাম, দেখুন 71-এর বাইনারি ভ্যালু কত হয় সেটা আপনি এখানে দেখতে পারবেন। দেখুন 10000111 এরকম একটা কিছু দেখতে পাচ্ছেন, তাই না? তাই এইটা হচ্ছে 71, কিন্তু অর্থাৎ 71কে যদি আপনি বাইনারি ফর্মে কনভার্ট করেন তাহলে আপনি এই ভ্যালুটা পাবেন। কেমন? তাই দেখুন যদি আমি 10 দিই এখানটাতে, 10-এর বাইনারিটা কত দেখুন আপনি এখানে দেখতে পারবেন। এই যে দেখুন এটা হচ্ছে 10-এর বাইনারি। তাই কোনো একটা ইন্টিজার ভ্যালুর বাইনারি ভ্যালু কত হবে সেটা আপনি এখান থেকে অনায়াসেই বের করতে পারবেন। আর ঠিক সেরকমভাবেই দেখুন আপনি দেখলেন যে পার্সেন্টেজ সি শিখলাম, পার্সেন্টেজ ডি শিখলাম, পার্সেন্টেজ এফ শিখলাম, সেরকমভাবে পার্সেন্টেজ বি কী কাজটা করে সেটাও আমরা দেখলাম। এই ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা মনে রাখবেন, পার্সেন্টেজ বি মানে কি? ও আমার কাছ থেকে একটা ইন্টিজার ভ্যালু নেবে, আর সেই ভ্যালুটা নেওয়ার পরে ওটার বাইনারি ভ্যালুটা কত হয় সেটা আমাকে এখানে দেখাবে, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবেন। এবার মনে করুন আপনারা অক্টাল নাম্বার নাম শুনেছেন, তো আপনি যদি অক্টাল নাম্বার বের করতে চান তাহলে আপনি কি করবেন? এখানে জাস্ট পার্সেন্টেজ ও দিয়ে দিন, তাহলে ও সেম জিনিস আপনার কাছ থেকে একটা নাম্বার নেবে বা একটা ইন্টিজার নাম্বার নেবে, সেটার অক্টাল নাম্বার কত হয় সেটা আপনাকে দেখাবে। দেখুন 10-এর অক্টাল নাম্বার কত? সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন 10-এর অক্টালটা হচ্ছে 12। এবার আপনি এখানটাতে এমনও করতে পারেন হেক্সাডেসিমাল নাম্বারও আপনি কনভার্ট করতে পারেন, অর্থাৎ আপনি একটা ইন্টিজার নাম্বারের হেক্সাডেসিমাল নাম্বার কত সেটাও বের করতে পারবেন। এই জন্য আপনি পার্সেন্টেজ এক্স দিয়ে দিন।
তাহলে আপনি দেখবেন এই ইন্টিজার ভ্যালুটার হেক্সাডেসিমাল নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন। আমি এখানে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এইটা হচ্ছে আপনার এটার হেক্সাডেসিমাল নাম্বার। এবার আপনার 10 এর হেক্সাডেসিমাল আসলো আপনার ভ্যালু হিসাবে কত এ, তাই তো? তাই এটা কেন আসলো আমরা দেখুন তো, অ্যাসকি টেবিলটা কি খোলা রয়েছে? দেখুন, এই দেখুন আপনি যদি এখানে 10 দেন, এই 10 এর হেক্সাডেসিমাল নাম্বারটা কত দেখুন এ, তাই আপনি ওখানে এ দেখতে পেয়েছেন। দেখুন আপনি এটা দেখুন, এই যে এই জিনিসটা 10 এর আপনি কত দিয়েছিলেন, 10 দিয়েছিলেন, তাই 10 এর হেক্সাডেসিমাল আপনার ভ্যালুটা কত আসার কথা, এ আসার কথা। ঠিক সেরকমভাবে দেখুন তো, আমি যদি এখান থেকে ডেসিমেলে দিই হচ্ছে আপনার 71, যদি আমি 71 ভ্যালুটা দিই তাহলে ওর হেক্সাডেসিমাল ভ্যালুটা কত, এই দেখুন 47, দেখবেন আপনি 47 পেয়েছেন। তাই আমি যদি এখানটাতে দিই কত দেবো আমরা, 71 দিলে আপনি 47 পাবেন। তাই এখানে দেখুন আমি যদি এখানে 71 দিই তাহলে 71 এর হেক্সাডেসিমাল ভ্যালু কত, এই যে দেখুন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই 71 এর জায়গাটা দেখুন, 71 হচ্ছে ডেসিমেলে দিয়েছি, আর ওটার হেক্সাডেসিমালে ভ্যালু আমি কত পাবো, এই দেখুন 47 পাবো, তাই না? তাই দেখুন তো আমি এখানে গেলাম, এটাকে সেভ করলাম, আমি এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনি 47 পাচ্ছেন, তাই না? তাই আপনি এই অ্যাসকি টেবিলটা থেকেই দেখবেন বিভিন্ন ডেসিমেল ভ্যালুর অর্থাৎ ইন্টিজার ভ্যালুর আপনার কি হেক্স ভ্যালু কত আসবে, বা আপনার কোনো একটা ডেসিমেল ভ্যালু দিলে তার ক্যারেক্টার আপনি কতগুলো পাবেন সেটা আপনি দেখতে পাচ্ছেন, তাই না? তাই এইভাবে আপনার প্রিন্টে বিভিন্ন উপায় আপনাকে সহযোগিতা করে। যদি আপনার কখনো এই ধরনের ভ্যালুগুলোর প্রয়োজন হয় যে আপনার এতর হেক্সাডেসিমেল ভ্যালু দরকার, এতর বাইনারি ভ্যালু দরকার, বা এটার ক্যারেক্টার ভ্যালু দরকার, সেটার সময় আপনি এই প্রিন্টএফকে ব্যবহার করতে পারেন। তাই এখানটাতে দেখুন আপনি যেরকম এখানে স্মল এক্স দিলেন, সেরকমভাবে আপনি এখানে ক্যাপিটাল এক্সও কিন্তু দিতে পারেন। অর্থাৎ মনে করুন আমি যখন এখানে 10 দিচ্ছিলাম তখন এটা কি হচ্ছিল, তখন এটা স্মল এ দেখাচ্ছিল না, ঠিক? এবার আপনি যদি এটাকে চান যে না আমার হেক্সাডেসিমালটা ক্যাপিটালে আসুক, তাই আপনি এখানে ক্যাপিটাল এক্স দিয়ে দিন, দেখবেন তখন এটাও আপনার ক্যাপিটালে আসবে। সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন এটাও ক্যাপিটালে আসছে, তাই না? ঠিক। তো এইভাবে আপনাকে বিভিন্ন জিনিসগুলো অপারেট করতে হয়। বিভিন্ন রকমের এগুলোকে বলা হয় স্পেসিফায়ার। আপনার যদি পরবর্তীকালে বিভিন্ন রকমের স্পেসিফায়ার নিয়ে কাজ করতে হয়, তাহলে আপনি গুগলে লিখবেন যে পিএইচপি প্রিন্টএফ স্পেসিফায়ার বলে, তাহলে আপনি দেখবেন ওখানে অসংখ্য স্পেসিফায়ার আপনি দেখতে পারবেন, তাদের বিভিন্ন কাজ দেখতে পারবেন। বাট এই ধরনের জিনিসগুলোই বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি বেশিরভাগ দেখবেন স্ট্রিংকে নিয়ে কাজ করতে হচ্ছে, ইন্টিজারকে নিয়ে কাজ করতে হচ্ছে, ফ্লোটকে নিয়ে কাজ করতে হচ্ছে, এ ধরনের বাইনারি বা হেক্সাডেসিমাল নিয়ে খুব কম কাজ করতে হয়। কেমন? তো আশা করি আপনারা এই ধরনের স্পেসিফায়ার নিয়ে একটুখানি অবগত হলেন। তো এইবার আমরা আরেকটা জিনিস দেখি, ইম্পর্টেন্ট জিনিস। যেরকম দেখুন আমি এখানটাতে লিখলাম যে এখানে ধরুন টেস্ট ইকুয়াল টু $10 দেওয়া রয়েছে, তাই আপনি যদি এখানটাতে পার্সেন্টেজ ডি দেন, ব্যবহার করেন এখানটাতে পার্সেন্টেজ ডি, তাহলে এখানে কত আসবে, এখানে অ্যামাউন্ট 10 আসবে, তাই না? তাই এবার আমি যদি এখানটাতে $test2 বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আর তার মধ্যে আপনার 20 বলে ভ্যালুটাকে আমি রাখলাম, তো এবার আমি এই test2 বলে ভেরিয়েবলটাকে আমি এখানে দেখাতে চাইছি, তো তখন আমার কি হবে, তখন আমি এখানে দিয়ে দিলাম যে অ্যামাউন্ট কোলন পার্সেন্টেজ ডি স্পেস, এখানে আমি দিয়ে দিলাম ধরুন অ্যানাদার অ্যামাউন্ট ইজ কোলন, এখানটাতে আপনি এই ভ্যালুটাকে দিতে চাইছেন। এবার দেখুন তো, এই যে আপনি ভ্যালুটাকে দিতে চাইছেন test2, এটা কি ধরনের ভ্যালু, এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, তাই আপনাকে এখানে কি দিতে হবে, পার্সেন্টেজ ডি, তাই না? আর এই পার্সেন্টেজ ডি এর জায়গায় কোন ভ্যালুটা বসবে সেটা আপনাকে এখানে কমা দিয়ে ব্যবহার করতে হবে, যেটা আমরা গত পর্বেই খুব ভালোভাবে শিখেছি। তাই আমি এখানে এটা দিয়ে দিলাম। তাই দেখুন প্রথম পার্সেন্টেজ ডি এর জায়গায় কোনটা বসবে, টেস্টের ভ্যালুটা, আর দ্বিতীয় পার্সেন্টেজ ডি এর জায়গায় কোনটা বসবে, test2 এর ভ্যালুটা। এটাকে আমরা সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন অ্যামাউন্ট 10, অ্যানাদার অ্যামাউন্ট ইজ 20, তাই না? একদম। এইবার মনে করুন আপনি চাইছেন যে প্রথম পার্সেন্টেজ ডি এর জায়গায় এই test2টা আসুক, আর দ্বিতীয় পার্সেন্টেজ 2 এর জায়গায় এই টেস্টটা আসুক। তো তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে এই টেস্ট মানে যেটা আমরা আগে শিখেছি, তাই আমি যদি চাই যে এই পার্সেন্টেজ ডি এর জায়গায় এইটা বসবে, তখন আপনাকে এইটা করতে হতো না, যে আপনাকে এখান থেকে এটাকে কন্ট্রোল এক্স করে আপনাকে ঠিক এইখানে বসাতে হতো, তারপরে ধরুন এই কমাটা, লাস্টের কমাটার কোনো দরকার নেই, আপনাকে এইভাবে পুরো জিনিসটা করতে হতো, তাই না? তাহলেই তো আমাকে প্রথম পার্সেন্টেজ ডি এর জায়গায় এটা দেখাবে, আর দ্বিতীয় পার্সেন্টেজ ডি এর জায়গায় এটা দেখাবে। সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন অ্যাজ ইট ইজ সেম রেজাল্ট, ঠিক। কিন্তু আপনাকে যদি বলা হয় যে না আপনি এরকম করতে পারবেন না, আপনাকে জিনিসটাকে এইভাবেই রাখতে হবে, আর এইভাবে রাখা অবস্থায় আপনাকে এই প্রথম পার্সেন্টেজ ডি এর জায়গায় দেখাতে হবে এইটাকে, আর দ্বিতীয় পার্সেন্টেজ ডি এর জায়গায় দেখাতে হবে এইটাকে, তখন এটা আপনার কাছে খুবই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাবে, তাই না? কারণ দেখুন আমরা জানি যে যদি আমাকে এইখানে এইটাকে দেখাতে হয় তাহলে তো আমাকে test2কে প্রথমে বসাতে হবে, আর আমাকে পার্সেন্টেজ ডি এর জায়গায় যদি এইটাকে দেখাতে হয় তাহলে এটাকে দ্বিতীয়তে বসাতে হবে। কিন্তু আপনাকে বলা হলো যে না আপনি এটা করতে পারবেন না, ওটা করা ছাড়া আপনাকে এই জিনিসটা করতে হবে। তো এই জিনিসটা করার অবশ্যই একটা নিয়ম রয়েছে। দেখুন এটা খুব ভালো একটা জিনিস। তো দেখুন আপনি যদি চান এই পার্সেন্টেজ ডি এর জায়গায় এই দ্বিতীয় আর্গুমেন্টটা বসুক, আর এই পার্সেন্টেজ ডি এর জায়গায় এই প্রথম ভ্যালুটা বসুক, তাহলে আপনাকে কি করতে হবে,
দেখুন, তার জন্য আপনাকে এখানটাতে লিখতে হবে পার্সেন্টেজ ডি, এটা তো আপনাকে দিতেই হবে। তার জায়গায় এবার আপনাকে বসাতে হবে যে এই দুখানা আর্গুমেন্টের মধ্যে আপনি কোন আর্গুমেন্টটাকে বসাতে চান। তো আপনাকে বলতে হবে, দেখুন তো এটা হচ্ছে প্রথম আর্গুমেন্ট, এটা হচ্ছে দ্বিতীয় আর্গুমেন্ট, তাই না? তাই আপনি এই পার্সেন্টেজ আর ডি এর মাঝখানে বসিয়ে দিন যে আপনি কত নাম্বার আর্গুমেন্টকে চান। এখানটাতে বলে দিন আমি দ্বিতীয় নাম্বার আর্গুমেন্টকে চাই, আর সাইডে শুধুমাত্র একটা ডলারকে দিয়ে দিন, ঠিক আছে? তো এইখানটাতে জিনিসটাকে এইভাবে করতে হয়, কিন্তু দেখুন এখানে দেখেছেন যেই মুহূর্তে আমি ডলার ডি দিয়ে দিলাম, এই ডি এর কালারটা একটুখানি ব্ল্যাক হয়ে গেল। কেন ব্ল্যাক হলো? কারণ আমরা জানি যদি আমরা ডাবল কোটেশনের মধ্যে এরকম ডলার ডি ব্যবহার করি তাহলে আপনার সেটার একটা ভেরিয়েবলকে বোঝায়, তাই না? কারণ আমরা দেখেছি আগে এই ক্লাসগুলোতে যে যখন আমরা ডাবল কোটেশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাই তখন আমরা জাস্ট ওই ভেরিয়েবলটাকে এভাবে দিয়ে দিতাম, তাই না? এবার এই ক্ষেত্রে তো আমি আর এটাকে অ্যাজ এ ভেরিয়েবল হিসাবে দেখাতে চাইছি না, আমি চাইছি যে এই আর্গুমেন্টটা এইখানে বসুক, সেই কারণেই আমি এখানটাতে পার্সেন্টেজ টু ডলার ডি এটাকে দিলাম। কিন্তু যেহেতু এটা ডাবল কোটেশনের মধ্যে রয়েছে তাই দেখুন এখানে ডলার ডিটা একটা ভেরিয়েবল হিসাবে ট্রিট হবে, যার জন্য আমাকে একটা এরর মেসেজ দেবে। আমি এখানে সেভ করলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন একটা এরর মেসেজ দিয়েছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল ডলার ডি। দেখুন ও যেহেতু আমি এই ডলার ডিটাকে ডাবল কোটেশনের মধ্যে দিয়েছি তাই দেখুন ও ডলার ডিটাকে অ্যাজ এ ভেরিয়েবল হিসাবে নিয়েছে, কিন্তু না, এখানে তো আমি ডলারটাকে ব্যবহার করেছি শুধুমাত্র বোঝানোর জন্য যে আমি এই পার্সেন্টেজ ডি এর মধ্যে সেকেন্ড আর্গুমেন্টের ভ্যালুটাকে দিতে চাই, সেই কারণে ব্যবহার করেছি। তাই দেখুন এই কারণে ও এখানে ডলার ডিটাকে এভাবে নিয়ে নিয়েছে। তাই আপনি চাইলে এখানে দুখানা জিনিস করতে পারেন, এক এখানটাতে আপনি ব্যাকস্ল্যাশ অপারেটর ব্যবহার করতে পারেন বা এসকেপ সিকোয়েন্স ব্যবহার করতে পারেন, যেরকম আমি এখানে দিয়ে দিলাম স্ল্যাশ। দেখুন এখন এটা আর ওরকম থাকলো না। এবার আপনি এটাকে সেভ করুন, এখানে যান, রিফ্রেশে প্রেস করুন, দেখুন এটা এখন পুরোপুরিভাবে কাজ করছে, তাই না? তাই আপনি এক তো এরকমভাবে কাজ করতে পারেন, দ্বিতীয়ত আপনি করতে পারেন কি, যে আপনি জানেন যে ডাবল কোটেশনের মধ্যে ডলার দিলে এটা অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে ট্রিট করে, কিন্তু এই সেম জিনিসটা যদি আমি একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিই তাহলে তো পুরোপুরি কাজ করবে, তাই না? তাহলে আমার কোনো অসুবিধাই হবে না। বেশ, কারণ এই সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি আমি ডলার দিই তাহলে সেটা একটা ভেরিয়েবল হিসেবে কখনোই ট্রিট হবে না, তাই না? তাই সেই কারণে আপনি এই দুখানা কাজ করতে পারেন। যদি আপনি ডাবল কোটেশনের মধ্যেই রাখতে চান তাহলে ওই ডলারের আগে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দেবেন, আর যদি আপনি ওটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে চান তাহলে কোনো স্ল্যাশ দেওয়ার দরকার নেই। তাই দেখুন এই ক্ষেত্রে জিনিসটা কি হবে, আপনি যখনই এইখানটাতে দিয়ে দিলেন পার্সেন্টেজ ডি আগে ছিল, আপনি এখানে দিয়ে দিলেন $2 এই জিনিসটা দিলেন, তাই তো? তাই এইটা মানে বোঝায় যে আপনি এখানটাতে এই সেকেন্ড আর্গুমেন্টের ভ্যালুটা বসাতে চান, বা আপনি এই সেকেন্ড ভ্যালুটাকে এইখানে বসাতে চান। এবার দেখুন আমি এখানটাতে কি করব, এখানটাতে এই সেম ওয়েতে এটা হচ্ছে প্রথম আর্গুমেন্ট, এটাকে আপনি এখানে দিতে চাইছেন, তাই না? তাই আপনি বলুন তো এখানে কি হবে, পার্সেন্টেজ 1 তারপরে ডলার, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আপনার এটা বোঝাবে যে এইখানে বসবে এই সেকেন্ড ভ্যালুটা আর এইখানে বসবে ফার্স্ট ভ্যালুটা। দেখুন জাস্ট আমি কি করলাম যে $1 $2 এভাবে করলাম। $2 মানে হচ্ছে আপনার সেকেন্ড আর্গুমেন্টের ভ্যালুটা বা সেকেন্ড ভেরিয়েবলের ভ্যালুটা, আর $1 মানে ফার্স্ট ভেরিয়েবলের ভ্যালুটা বা ফার্স্ট ভ্যালুটা। কেমন? এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনি সেম আউটপুট পাচ্ছেন। দেখুন আমি কিন্তু এখানটাতে ওরকম করিনি যে টেস্ট 2টাকে আগে নিয়ে গেলাম, টেস্টটাকে পরে নিয়ে গেলাম, না, ঠিক টেস্টটা প্রথমে রয়েছে, টেস্ট 2 পরে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখুন আমি এই দ্বিতীয়টাকে প্রথমে দেখাচ্ছি আর এই দেখুন প্রথমটাকে আমি দ্বিতীয় নাম্বারে দেখাচ্ছি, তাই না? খুবই ইন্টারেস্টিং। তাই এইভাবে আপনি ভেরিয়েবল সোয়াপিং করতে পারেন, ভেরিয়েবলগুলো নিজের জায়গাতেই থাকলো, শুধু আপনি এখানে আর্গুমেন্ট নাম্বারের মাধ্যমে আপনি জিনিসগুলোকে চেঞ্জ করতে পারেন। কেমন? এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। আর এই সেম জিনিসটা আপনার স্ট্রিং বলুন বা আপনার পার্সেন্টেজ ডি বলুন, পার্সেন্টেজ এফ বলুন, সবার ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল। দেখুন আমরা এই পুরো জিনিসটা পার্সেন্টেজ ডি এর উপরে করলাম, তাই না? এবার আমরা দেখেছি যে স্ট্রিংয়ের উপরেও করতে পারবো কিনা, চলুন দেখা যাক। একই জিনিস। তাই দেখুন আমি এখানে ডলার ফার্স্ট নেম বলে একটি ভেরিয়েবল লিখলাম, হ্যাঁ, ফার্স্ট নেম ইকুয়াল টু এখানটাতে ধরে নিন, মনে করুন আমি আমার এটা দিয়ে দিলাম, ঠিক আছে? আর সরি, কন্ট্রোল জেড, এটা অনেকগুলো হয়ে গেল। আর এখানটাতে লাস্ট নেম, ঠিক আছে? এখানটাতে মনে করুন আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আপনি এইখানে আসার পরে আপনি যদি এটাকে প্রিন্টএফের মধ্যে দেখাতে চান বা প্রিন্টএফের মাধ্যমে যদি দেখাতে চান তাহলে প্রিন্টএফ লিখলেন, আর এখানটাতে লিখলেন ডাবল কোটেশনের মধ্যে আপনি লিখে দিলেন যে আপনি এখানে ক্যাপিটাল লিখে দিন ফার্স্ট নেম কোলন, মনে করুন আপনি এখানটাতে দেখাবেন হচ্ছে এই নামটা। এবার দেখুন তো আপনি যেটাকে দেখাতে চাইছেন সেটা ইন্টিজার না ফ্লোট না স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তাই আপনাকে দিতে হবে এখানে পার্সেন্টেজ এস। বেশ, এবার তারপরে আপনি এখানে দিয়ে দিলেন যে অ্যান্ড লাস্ট নেম কোলন
এবার যেখানে আপনি লাস্ট নেম দেখাতে চাইছেন সেটা কি, সেটাও একটা হচ্ছে স্ট্রিং, তো এখানে আপনাকে দিতে হবে %s, তাই তো। এবার আপনাকে কমা দিয়ে আর্গুমেন্টের লিস্টগুলো দিতে হবে যে আপনি এই %s এর জায়গায় কাকে বসাতে চান, এই ফার্স্ট নেমকে, তাই প্রথমে দিয়ে দিন ফার্স্ট নেম কমা, আর এই %s এর জায়গায় কাকে বসাতে চান, এই লাস্ট নেমকে বসাতে চান, কপি করলাম আমি এখানে দিয়ে দিলাম, সেভ করলাম। এবার যখন আপনি এটাকে রিফ্রেশ করবেন দেখবেন ইওর ফার্স্ট নেম ইজ এটা অ্যান্ড লাস্ট নেম ইজ এটা, তাই না, একদম। এবার আপনাকে যদি বলা হয় যে এই দুটোকে চেঞ্জ না করে আপনাকে এইখানে দেখাতে হবে লাস্ট নেমকে, এইখানে দেখাতে হবে ফার্স্ট নেমকে, তাহলে আপনি কি করবেন বলুন তো? ঠিক এইখানটাতে %s রয়েছে, এই পার্সেন্টেজ আর এস এর মাঝখানে আপনাকে যেতে হবে, আর এখানে বলতে হবে আপনি কত নম্বর আর্গুমেন্টকে চান। আপনি এখানটাতে চান হচ্ছে সেকেন্ড আর্গুমেন্টটাকে এখানে দিতে, তাই এখানে কি দিয়ে দেবেন $2, তাই না। আর এখানে আপনাকে কত দিতে হবে, যেহেতু আপনাকে প্রথম আর্গুমেন্টটাকে দেখাতে চান এখানে আপনাকে দিতে হবে $1, কিন্তু দেখুন এখানে ডলার দেওয়ার সাথে সাথে দেখুন এসটা আপনার একটু ব্ল্যাক হয়ে গেছে, কারণ এখানে আপনার ডাবল কোটেশন রয়েছে। তাই আমরা দুটো উপায় করতে পারি, একটা হচ্ছে ডলারের আগে একটা স্ল্যাশ দিয়ে দিতে পারি, বা আমরা এইটাকে ডাবল কোটেশনের মধ্যে না রেখে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দিতে পারি, তাই না, ব্যাপারটা একই হবে। সেভ করলাম। এবার দেখুন আমাদের এই আর্গুমেন্টগুলো পুরো সেম জায়গাতেই রয়েছে, বাট ভ্যালুর জায়গাগুলো দেখবেন প্রথমে আমরা লাস্ট নেম দেখতে পারবো, তারপর একটা আমরা ফার্স্ট নেম দেখতে পারবো, তাই না। সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন পুরোপুরিভাবে সেম। আপনি অন্যান্য স্পেসিফায়ারের জন্য কিন্তু জিনিসটা সেম, অর্থাৎ আপনি সেখানে %b ব্যবহার করুন, %c ব্যবহার করুন, সবগুলোর জন্য সেম, বা %s ব্যবহার করুন বা %f ব্যবহার করুন, সবার জন্য কিন্তু এই সেম রুল। আপনি যদি আর্গুমেন্টের নাম্বারগুলো বসাতে চান, জাস্ট আপনি যেই স্পেসিফায়ারই ব্যবহার করেন না কেন, অর্থাৎ আমি যদি এখানটাতে ব্যবহার করি %f, তো সরি এখানে যদি ব্যবহার করি যে %f, তাহলে আপনি যদি আর্গুমেন্ট লিস্ট বসাতে চান তাহলে এখানে আপনি $3 বা $2 পুরো আর্গুমেন্টের লিস্ট ওয়াইজ আপনাকে এখানে এভাবে বসাতে হবে, কেমন। বেশ, আশা করি এই জিনিসটাকে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো চলুন এবার আমরা এই প্রিন্টএফের মধ্যে একটু ইন্টিজার আর ফ্লোটকে নিয়ে একটু আলোচনা করি। যেরকম দেখুন আমরা একটু আগেই দেখলাম যে যখন আমরা এরকম ডলার অ্যামাউন্ট ছিল আর সেটা একটা ইন্টিজার ভ্যালু ছিল, তখন যদি আমাদের কাছে একটা ইন্টিজার ভ্যালু থাকে আর সেটা যদি আমাকে এখানে দেখাতে হয়, আমরা প্রিন্টএফটাকে আবার একটুখানি আগে প্রথম থেকে লিখি যে ইয়োর মনে করুন অ্যামাউন্ট ইজ কোলন, এখানটাতে দেখুন আপনি কোন ভ্যালুটা রয়েছে, আপনার এখানটাতে রয়েছে একটা ইন্টিজার ভ্যালু, আর সেটা আপনার দেখাতে গেলে কি ব্যবহার করতে হবে, %d, তাই না। আর কমা দিয়ে আপনি এখানটা কি ব্যবহার করতে চাইছেন, ডলার অ্যামাউন্ট এটাকে ব্যবহার করতে চাইছেন। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল এটাকে আমি দেখালাম, এখানে দেখানোর পরে আমি এখানে যখন রিফ্রেশে প্রেস করবো ইওর অ্যামাউন্ট ইজ এটা দেখাতে চাইছেন, তাই তো, এটা চলে আসলো। এবার আপনাকে যদি এরকম করা হয় যে ইওর অ্যামাউন্ট ইজ এইটা, আর এখানটাতে লিখলেন মনে করুন অ্যানাদার অ্যামাউন্ট ইজ কোলন, এখানে %d দিলেন। এইবার প্রবলেম হচ্ছে আপনি এখানে দুখানা %d ব্যবহার করেছেন, বাট ভ্যালু দিয়েছেন আপনি একটা, তাহলে এক্ষেত্রে কি প্রিন্টএফ এরর দেখাবে বা এরর দেখাবে না, কি হবে বলুন তো? এক্ষেত্রে প্রিন্টএফ এরর দেখাবে, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যদি প্লেস হোল্ডার বেশি থাকে আর ভ্যালু কম থাকে তাহলে কিন্তু পিএইচপি বা প্রিন্টএফ এরর দেখাবে, আর যদি আপনার প্লেস হোল্ডার কম থাকে কিন্তু ভ্যালু বেশি থাকে তাহলে কিন্তু কোনো এররের সম্মুখীন আপনি হবেন না। এক্ষেত্রে দেখুন প্লেস হোল্ডার বেশি কিন্তু ভ্যালু কম, তাই এক্ষেত্রে আপনি একটা এরর পাবেন। দেখুন আমি এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনি এরর পেয়েছেন। বেশ, তো এই ক্ষেত্রে এই জিনিসটার সমাধান কি, আপনাকে এখানে বলা হলো আপনি এখানে একটা ভ্যালুই ব্যবহার করতে পারবেন আর আপনাকে এখানে দুখানা প্লেস হোল্ডার ব্যবহার করতে হবে। এবার আপনাকে বলা হলো আপনি এই একটা ভ্যালুকে এই দুখানা জায়গায় শো করুন, এখানেও শো করুন, এখানেও শো করুন, অর্থাৎ ইওর অ্যামাউন্ট ইজ 100 দেখাবে, অ্যানাদার অ্যামাউন্ট ইজ 100 দেখাবে। তাহলে এই ক্ষেত্রে এটা কিভাবে পসিবল বলুন তো? ঠিক, আমরা কিছুক্ষণ আগেই দেখলেন আর্গুমেন্ট জিনিসটা শিখলাম, তাই না। তাই এটা আমার কাছে কত নম্বর আর্গুমেন্ট, 1 নম্বর আর্গুমেন্ট না। তাই আমি যদি এখানে বলে দিই $1, তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রথম আর্গুমেন্টকে বোঝাচ্ছে। এবার আমি এই $1 আমি এমন নয় যে আমি একবারই ব্যবহার করতে পারি, আমি যত ইচ্ছা আমি এখানে ব্যবহার করতে পারি, অর্থাৎ আমি এইখানেও বলতে পারি $1, অর্থাৎ দেখুন এই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট সিঙ্গেল কোট দিয়ে দিই, নাহলে আমরা জানি যে এটা এরর দেবে। এখানে সিঙ্গেল কোটেশন দিলাম, এখানেও সিঙ্গেল কোটেশন দিলাম। তাই দেখুন আমি ভ্যালু ব্যবহার করলাম একটা, আর সেই ভ্যালুটাকে আমি দুখানা জায়গায় ব্যবহার করছি, এইখানে একবার, এইখানে একবার, জাস্ট ওই যে আর্গুমেন্ট নাম্বারের মাধ্যমে, অর্থাৎ এখানেও আমি প্রথম আর্গুমেন্টের ভ্যালুটা দেখাতে চাইছি, এখানেও আমি প্রথম আর্গুমেন্টের ভ্যালুটা দেখাতে চাইছি। তাই দেখুন এই ক্ষেত্রে আমি আর কিন্তু কোনো এরর পাবো না, দেখেছেন। তাই দেখুন আমরা অনেকগুলো প্লেস হোল্ডার ব্যবহার করলাম কিন্তু ভ্যালু ব্যবহার করলাম একটা, আর সেটা পসিবল হলো কিসের মাধ্যমে, জাস্ট এই আর্গুমেন্ট নাম্বার ব্যবহার করার মাধ্যমে, তাই না। তাই আমরা একটা ভ্যালুকে আমরা মাল্টিপল জায়গাতে ব্যবহার করতে পারি এরকম আর্গুমেন্ট নাম্বারের মাধ্যমে, বুঝতে পেরেছেন। তো এবার আমরা একটু আগের পর্যায়ে চলে আসি, জিনিসটাকে একটু ছোট করে নিই।
আমরা আবার প্রিন্টএফটাকে বন্ধ করে দিই এখান থেকে এইটুকুনি। জাস্ট এত বিস্তারিতভাবে এই কারণেই বলছি যে এগুলো পরবর্তীকালে লাগবে। যদি আপনি কখনো প্রিন্টএফ নিয়ে কাজ করতে চান তখন এমন হতে পারে যে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেন, তাই প্রিন্টএফ সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানা আপনাদের খুবই প্রয়োজন। তাই দেখুন আমি যদি এখানটাতে লিখি যে ইয়োর অ্যামাউন্ট ইজ, এখানটাতে একটু স্পেস দিয়ে দিন, ইয়োর অ্যামাউন্ট ইজ, আর এখানটাতে কোলন দিলাম। আর এখানে আমরা জানি যে যেহেতু অ্যামাউন্ট একটা ইন্টিজার তাই আমাকে দিতে হবে এখানটাতে পার্সেন্টেজ ডি, তাই তো? এখানে কমা দিলাম আর এখানটাতে বসিয়ে দেবো আমি এই ডলার অ্যামাউন্টটাকে, তাই না? বেশ, এখানে আমি সেভ করলাম। আমরা দেখতে পারবো ইয়োর অ্যামাউন্ট ইজ পার্সেন্টেজ ডি, অর্থাৎ ইয়োর অ্যামাউন্ট ইজ 100। তো দেখুন যখন আপনি এরকমভাবে আপনার কাছে একটা ইন্টিজার ভ্যালু থাকে তখন আপনি সেটাকে নয় পার্সেন্টেজ ডি এর মাধ্যমে দেখালেন। এবার যদি আপনার এখানে আপনি এরকম করে দেন যে ধরুন 10.25 আর সেখানটাতে আপনাকে যদি এখানে দেখাতে হয় তখন আপনি যদি পার্সেন্টেজ ডি এর মাধ্যমে এটাকে দেখান তাহলে কি হবে? দেখুন আমার এখানে রয়েছে একটা ডলার অ্যামাউন্ট বলে ভেরিয়েবল যার মধ্যে রয়েছে একটা ফ্লোট ভ্যালু, বাট আমি ওই ফ্লোট ভ্যালুটাকে দেখাতে চাইছি অ্যাজ এ ইন্টিজার হিসাবে। এবার ইন্টিজার মানে কিন্তু আপনার কোনো ফ্লোটিং পয়েন্ট থাকবে না, অর্থাৎ এই ক্ষেত্রে দেখবেন আপনি শুধুমাত্র 10 দেখতে পারবেন আর এই ভ্যালুটা কিন্তু আপনি দেখতে পারবেন না, এই ভ্যালুটা কেটে যাবে। কারণ কি, দিয়েছেন আপনি ওকে একটা ফ্লোট ভ্যালু বাট দেখাতে চাইছেন কি হিসাবে? ইন্টিজার হিসাবে। এবার ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, সেখানে কোনো দশমিক থাকবে না। আর যদি আমি এই ভ্যালুটাকে দশমিক ছাড়া চিন্তা করি তাহলে আপনি সেখানে কত দেখতে পারবেন? শুধুমাত্র 10 দেখতে পারবেন। তাই দেখুন আপনি শুধুমাত্র এখানে 10 দেখতে পারবেন। আমি এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন শুধুমাত্র 10 দেখতে পাচ্ছেন, তাই না? তাই যদি আপনার কখনো কোনো একটা অ্যামাউন্ট ফ্লোটিংয়ে আসে কখনোই কিন্তু সেটাকে ইন্টিজারে দেখাতে যাবেন না, তাহলে কিন্তু আপনার দেখা গেল আননেসেসারি আপনার কোনো একটা ক্যালকুলেশন এরর চলে আসবে। কারণ দেখুন আপনার এখানে 10.25 রয়েছে বাট আপনি যখন এটাকে এখানে পার্সেন্টেজ ডি হিসাবে দেখাতে যাবেন তখন তো আপনার 0.25টা রিমুভ হয়ে গেল বা কেটে গেল, তাই না? তার জন্য আপনার ভ্যালু লস হলো। তাই এই জিনিসগুলো যখন আপনি দেখাতে চাইবেন বা শো করতে চাইবেন বা কোনো ক্যালকুলেশন করতে চাইবেন তখন কিন্তু অবশ্যই প্রিন্টএফের ক্ষেত্রে এগুলো মনে রাখবেন যে আমি এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করব না পার্সেন্টেজ এফ ব্যবহার করব। কারণ দেখুন যখন আপনি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আপনি ডেসিমেলে দেখাতে চাইছেন পার্সেন্টেজ ডি এর মাধ্যমে তখন দেখুন ভ্যালুটা কিন্তু কেটে গেল, তাই না? তাই এগুলো একটুখানি মনে রাখবেন। আবার দেখুন আপনি এখানটাতে এরকম যখন করবেন যে আমি এখানে করে দিলাম মনে করুন পার্সেন্টেজ এফ, দেখুন পার্সেন্টেজ এফ করলাম, সেভ করলাম, তখন আপনি এই ভ্যালুটাকেই এখানে দেখতে পারবেন। কিন্তু পার্সেন্টেজ এফের একটা নিয়ম রয়েছে যে ও প্রথমত দশমিকের আগের ঘরের ভ্যালুটাকে ঠিকঠাকভাবেই দেখাবে, দশমিকের পরের ঘরের ভ্যালুটাকেও ঠিকঠাক দেখাবে, কিন্তু ওর ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে দশমিকের পরে ও 6 ঘর পর্যন্ত নেয়। তাই দেখুন দশমিকের পরে এখানে আপনার কয় ঘর রয়েছে? 2 ঘর রয়েছে। তাই ও বাকি ঘরগুলো পূরণ করার জন্য ও ওখানে শূন্য বসিয়ে দেবে, অর্থাৎ 4টে শূন্য বসিয়ে দেবে। আপনি মনে রাখবেন যখনই আপনি পার্সেন্টেজ এফ দিয়ে কোনো কিছুকে প্রিন্ট করাবেন তাই যেই ভ্যালুটা আপনি দেখাতে চাইছেন সেই ভ্যালুটাকে ও ঠিকই দেখাবে, কিন্তু সেই ভ্যালুটার দশমিকের পরে যদি 6 ঘর না হয় তাহলে ও 6 ঘর বসানোর জন্য কিন্তু এভাবে এক্সট্রা 0 অ্যাড করে দেবে। তাই দেখুন আমাদের ক্ষেত্রে ভ্যালুটা ছিল 0.25, ও 0.25টাকেই দেখাবে, কিন্তু যেহেতু দশমিকের পরে আমার 6 ঘর হচ্ছে না তাই ও 6 ঘর মিলানোর জন্য কি করবে, ও 25-এর পরে দেখুন 4খানা 0 অ্যাড করে দিয়েছে। তাই দেখুন তখন আপনার 6খানা ঘর হয়ে যাবে। তাই দেখুন আপনি যখন এটাকে পার্সেন্টেজ এফ এর মাধ্যমে প্রিন্ট করতে যাবেন দেখবেন আপনি এখানে 10.250000 এটা দেখতে পারবেন। কেমন? তাই এইগুলো আপনাদেরকে একটুখানি মনে রাখতে হবে। কেমন? তাই আমি এখানে গেলাম, দেখুন এটা এরকম হয়ে গেল। তাই এই যে এইখানে দেখুন আপনি এখানটাতে দিলেন ডলার অ্যামাউন্ট আর এখানটাতে আপনি 10.25000, আপনি কি এরকম ভ্যালুটা চাইছিলেন? এটা তো নয় ফ্লোট দেওয়ার কারণে বাই ডিফল্ট হচ্ছে, কিন্তু আপনি চাইছিলেন যে না আমার দশমিকের পরে 2 ঘরই থাকুক, অর্থাৎ 10.25 এটাই আপনি দেখতে চাইছেন, কারণ আপনার ভ্যালুটা ছিল 10.25 আর আপনি দেখতেও চাইছেন 10.25। তাই আপনি এখানে বলে দিতে পারেন যে আমার এখানে যাই ভ্যালু আসুক না কেন আমি সবসময় দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখাতে চাইছি। তখন আপনাকে লিখতে হয়, দেখুন যা আমাকে লিখতে হবে সেখানে এই পার্সেন্টেজ আর এই স্পেসিফায়ার এই দুখানার মাঝখানে লিখতে হয়। তাই দেখুন আমরা আগেরবার আর্গুমেন্ট শিখলাম, সেটাও আপনারা দেখলাম যে পার্সেন্টেজ আর ডি এর মাঝখানে আমরা আর্গুমেন্ট নাম্বারটাকে বসিয়েছি। আর এখন আপনার কী প্রয়োজন? এখন আপনার প্রয়োজনটা হচ্ছে যে আপনি দশমিকের পরে 2 ঘর পর্যন্ত দেখাবেন, সেটাকেও আপনাকে এই পার্সেন্টেজ আর এই এফ এর মাঝখানে দিতে হবে। আপনি এখানে কি চাইছেন? যে দশমিকের পরে 2 ঘর, আর এর জন্য আপনাকে বলে দিন যে 0.2 এভাবে বলে দিন। তাহলে এটা কি বোঝাচ্ছে? যদি আপনি এরকমভাবে 0.2 এটা যদি আপনি এভাবে এফ এর সাথে যদি ইউজ করেন তাহলে বোঝায় যে যখন আপনি ফ্লোট নাম্বারটাকে দেখাতে চাইবেন তখন দশমিকের পরে 2 ঘর পর্যন্ত প্রিন্ট হবে। তাই দেখুন আমি এখানে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম। আগেরবার দেখছিলেন যে 10.25 4টে শূন্য দেখাচ্ছিল, এবার দেখুন আর সেটা আসবে না, এবার আপনার 10.25 রেজাল্টটাই আসবে। দেখুন রিফ্রেশে প্রেস করলাম আর এটা দেখতে পাচ্ছেন, তাই না? এটা কেন দেখতে পাচ্ছেন? কারণ এখানে আপনি
এক্সপ্লিসিটলি বলে দিলেন যে আপনার এখানে যেই ভ্যালুই থাকুক না কেন সবসময় দশমিকের পরে কটা ঘর দেখাবে, 2টো ঘর। আর সেটার জন্য আমরা কি করলাম, আমাদের আগে ছিল %f, আর আমরা শুধুমাত্র ওটা বোঝানোর জন্য যে দশমিকের পরে 2 ঘর হবে সেটা বোঝানোর জন্য আমরা কি করলাম, 0.2 দিয়ে দিলাম। অর্থাৎ এই 0.2 মানে এটা বোঝালো যে যদি আমি %f ব্যবহার করি তাহলে অলওয়েজ দশমিকের পরে 2 ঘর নেবে। তাই দেখুন আমি যদি এখানটায় 2536 এরকম একটা নাম্বার দিয়ে দিই, ও এত বড় নাম্বার সত্ত্বেও ও কিন্তু দশমিকের পরে 2খানা ঘরই নেবে। সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটাই নিচ্ছে, তাই না? ঠিক। তো এইভাবেই জিনিসগুলো কিন্তু আপনাকে কাজ করে, এগুলো মনে রাখতে হবে। তাই আবার দেখুন, আপনি যদি এখানটাতে চান যে দশমিকের পরে 3 ঘর নেবে, তাহলে আপনি এখানে কী করবেন, 3 দিয়ে দেবেন, তাহলে দেবেন ও 3 ঘর পর্যন্ত নিয়েছে, এটাকে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন দশমিকের পরে ও 3 ঘর নিয়েছে। তাই দশমিকের পরে আপনি যতগুলো ঘর চান ঠিক ততগুলো সংখ্যা এখানে আপনাকে দিতে হবে, যেরকম 3, অর্থাৎ দশমিকের পরে 3 ঘর। কেমন? তাই এবার দেখুন, আপনি যখন এই সংখ্যাটাকে আপনি এখানটাতে %.3f এর মাধ্যমে দেখাতে চাইছিলেন, তখন আপনার কী হচ্ছিল যে আপনার 10 পয়েন্ট এখানটায় 253 আসছিল, তাই না? তাই এবার আপনি যদি চান যে শুধুমাত্র এই 10টাকে দেখাবেন আর দশমিকের পরে আপনি কোনো সংখ্যা দেখাতে চান না, তাহলে আপনি কি করবেন বলুন তো? তাহলে আপনি জাস্ট %0f দিয়ে দিন। তাহলে এই ক্ষেত্রে এই %.0f যা আর %d কিন্তু তা হয়ে গেল, তাই না? কারণ দশমিকের পরেও কোনো কিছুই দেখাবে না, আর %d দেওয়া মানেও কিন্তু তাই আপনি যদি ওকে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেন আর যদি এখানে থাকে %d, তাহলে কিন্তু শুধুমাত্র ওই ইন্টিজার পোর্শনটুকুকেই নেবে, পয়েন্টের পর থেকে কিন্তু নেবে না। আর ঠিক সেরকমই এক্ষেত্রে দেখুন, আমরা অ্যামাউন্টের মধ্যে একটা ফ্লোটিং পয়েন্ট রয়েছে, আর যেহেতু আমি এখানে %.0f দিয়েছি, তাই ও কিন্তু দশমিকের পরে কোনো কিছুই দেখাবে না, তার জন্য আমরা এখানে 0 দিয়ে দিয়েছি, তাই না? এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন আপনি শুধুমাত্র 10 দেখতে পাচ্ছেন, তাই না? একদম। তাই এই জিনিসগুলো মনে রাখবেন, যদি আপনার কখনো এরকম প্রয়োজন হয় যে আমি ফ্লোটিং পয়েন্ট কোনো একটা সংখ্যা দেখাতে চাইছি, শুধুমাত্র দশমিকের আগের ভ্যালুটুকু দেখাতে চাইছি, তখন আপনি শুধুমাত্র %.0f দিয়ে দেবেন। তো দেখুন, মাঝে মাঝে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশনের সময় আমাদের কিছু কিছু জিনিস মনে রাখা উচিত। যেরকম ধরুন, আমার যদি এখানে এরকম ভ্যালু থাকে যে 9.95 ইন্টু আপনার 100, তাহলে আপনি এই অ্যামাউন্টের মধ্যে কত ভ্যালু স্টোর হবে বলুন তো? 995 স্টোর হবে। কিন্তু যখন আপনি এটাকে যদি আপনি এখানে %d এর মাধ্যমে দেখান এইভাবে, দেখুন এখন অ্যামাউন্টের মধ্যে স্টোর হবে হচ্ছে 995, তাই না? এটা থাকার কথা। এবার এটা যখন আপনি এখানে %d এর মাধ্যমে দেখাবেন, তখন এখানে নিশ্চয়ই 995 দেখানোর কথা, কিন্তু দেখুন এখানে 994 দেখাবে। এখানে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন 994 দেখাচ্ছে। তো দেখুন, আপনি যখন এখানে একটা ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন করতে চাইছেন আর সেটাকে যখন আপনি একটা %d এর মাধ্যমে দেখাতে চাইবেন, তখন আপনার কিছুটা ভ্যালু বলতে পারেন কাট অফ হয়ে যায়। তো এই ধরনের জিনিসগুলোর জন্য যখন আপনি দেখবেন যে আপনার ক্যালকুলেশনটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টে, বাট আপনি দেখাতে চাইছেন %d এ, তখন আপনি এটাকে %d এর মাধ্যমে না দেখিয়ে %f এর মাধ্যমে দেখান, তাহলে আপনি পুরো ভ্যালুটা পাবেন। কারণ দেখুন এখানে আপনি ভ্যালুটা ভুলভাল পাচ্ছেন, তাই না? এখানে 995 আসার কথা ছিল, কিন্তু আসলো 994, যেহেতু আমরা এখানে %d ব্যবহার করেছিলাম। এবার যদি আমি এখানে %f ব্যবহার করি, তখন দেখবেন এখানটাতে 995ই আসবে, শুধুমাত্র ডট, যেহেতু আমি এটাকে অ্যাজ এ ফ্লোট হিসেবে দেখাচ্ছি, তাই এখানে দেখুন ফ্লোটিং পয়েন্ট আর পরে হচ্ছে 6খানা 0 রয়েছে। তাই আমরা এটাকে তো বাদ দিয়েই দিতে পারি, তাই না? আমি যদি চাই শুধুমাত্র যে 995 দেখাবে, তাহলে বলুন তো এখানে কি করতে হবে? পার্সেন্টেজ আর f এর মাঝখানে ঠিক এখানটাতে .0 দিতে হবে, যে আমি দশমিকের পরে কোনো ভ্যালু চাই না। আমি দেখুন এখানে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনি এখন শুধুমাত্র এখানে 995 দেখতে পাচ্ছেন, তাই না? তাই মনে রাখবেন, যখন আপনি কোনো রকম নাম্বার নিয়ে কাজ করতে চাইবেন, অর্থাৎ কোনো একটা ক্যালকুলেশন বা কোনো একটা বড় নাম্বার যখন এই প্রিন্টটেপের মধ্যে শো করাতে চাইবেন, তখন সেগুলো ঠিকঠাকভাবে বসছে কিনা সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, হ্যাঁ। কারণ প্রিন্টএফের মাধ্যমে আপনি যখন কোনো ডিজিট বা ডেসিমেল নাম্বার যেরকম %d এর মাধ্যমে দেখাতে চাইবেন বা %f এর মাধ্যমে দেখাতে চাইবেন, তখন হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট সেগুলোকে পুরোপুরিভাবে ক্রস চেক করে নিয়ে দেখানোটা এটা কিন্তু আপনার দায়িত্ব, কেমন? আর দেখবেন এক এক সময় এমনও হয় যে অনেক বড় ইন্টিজার অনেক সময় নিতে চায় না, আপনাকে অন্যরকম ভ্যালু দেখাবে, তো সেই সমস্ত ক্ষেত্রে %f দিয়ে জিনিসগুলোকে করার চেষ্টা করবেন। আর দেখুন, যদি আপনি চান যে এখানে একটা ইন্টিজার নাম্বার দেখাতে চাইছেন যার পরে ডেসিমেলগুলো থাকবে না, জাস্ট আপনি .0f দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে, তাই না? তাই এই ধরনের জিনিসগুলো, অর্থাৎ যখন আপনি প্রিন্টএপে %d %f নিয়ে যখন কাজ করবেন, তখন এই জিনিসগুলো একটুখানি মনে রাখবেন যে আপনারা ঠিকঠাকভাবে ভ্যালুগুলোকে শো করাচ্ছে নাকি। অবশ্যই সবসময় %f দিলে ভালো হয়,
এতে আপনার ভ্যালুগুলো ঠিকঠাক থাকে। আর আপনার যদি আপনি চান যে দশমিকের পরে আপনি কতগুলো ঘর রাখবেন, বা আপনি ধরুন দশমিকের পরে কোনো কিছু রাখতেই চাইছেন না, তো সেগুলো আপনি এখানে হ্যান্ডেল করতে পারবেন। কেমন? তো আশা করি আপনারা নাম্বার নিয়ে একটি বিস্তারিত ধারণা পেলেন। তা যখন আপনারা নাম্বার ব্যবহার করবেন তখন একটু কেয়ারফুলি ব্যবহার করবেন যাতে আপনাদের ভুল না হয়। কেমন? এবার চলুন আমরা একটু দেখি, যদি আমরা স্ট্রিং নিয়ে কাজ করি তখন আমরা স্ট্রিংয়ের একটুখানি অ্যালাইনমেন্ট কীভাবে চেঞ্জ করতে হয় বা লেন্থ কীভাবে বাড়াতে হয় সেটা নিয়ে একটুখানি দেখি। কেমন? তাই মনে করুন এখানটাতে অ্যামাউন্টের জায়গায় এখানটাতে লেখা রয়েছে নেম, আর এখানে রয়েছে নেম ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এইখানটাতে আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে সেভ করলাম। এইবার আমি মনে করুন এখানটাতে আমি প্রিন্ট এফটাকে আবার নতুন করে লিখছি যে প্রিন্ট এফ, আর এখানটাতে দিয়ে দিলাম, আমরা জানি যে প্রিন্ট এফের মধ্যে যদি ডবল কোটেশনের মধ্যে হ্যালো লিখি তাহলে কি আসবে, এটা এখন হ্যালো প্রিন্ট হবে, তাই না? এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, হ্যালো প্রিন্ট হচ্ছে। বেশ, এবার যদি আমি হ্যালোর পাশে কোনো একটা সিম্বল দিয়ে দিই, এরকম একটা সিম্বল, তাহলে হ্যালোটা এই সিম্বলের মধ্যে প্রিন্ট হবে, তাই না? একদম, এই যে দেখুন হ্যালো, তার পাশে এই যে স্কোয়ার ব্র্যাকেটসগুলো। এইবার দেখুন আমরা যদি চাই এখানে একটা ভেরিয়েবলকে প্রিন্ট করব তাহলে কি হবে, হ্যালোর জায়গাতে। এবার ডিপেন্ড করছে আমি এই হ্যালোর জায়গাতে কোন ভেরিয়েবলকে প্রিন্ট করতে চাইছি। মনে করুন আমি এখানে নেমটাকে প্রিন্ট করতে চাইছি, তাহলে নেমটা হচ্ছে কি টাইপের ভেরিয়েবল, স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তাই আমাকে এখানে লিখতে হবে %s, আর এখানে কমা দিয়ে কোন ভেরিয়েবলটার জন্য লিখতে চাইছি, এই যে ডলার নেমের জন্য, তাই না? এখানে ডলার নেমকে দিয়ে দিলাম, সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আপনি এখানে এখন আমার নামটা দেখতে পাচ্ছেন। বেশ, তো এবার দেখুন আপনার এখানে %s এর মধ্যে সেই ভ্যালুটাই আসছে যেটা ডলার নেমের মধ্যে রয়েছে, তাই না? এবার ডলার নেমের মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা টোটাল কতগুলো ক্যারেক্টারের দেখুন তো, দেখুন 1 2 3 4 5 6 7খানা ক্যারেক্টারের, তাই না? এবার 7খানা ক্যারেক্টারই প্রিন্ট হচ্ছে। এবার দেখুন আপনি যদি চান যে এর ভিতরে যে স্ট্রিংটা রয়েছে সেটা 7খানা ক্যারেক্টারের না হয়ে 10খানা ক্যারেক্টারের হোক টোটাল, তখন কি হবে বলুন তো? তখন আপনি এইখানটাতে এই পার্সেন্টেজ আর এস এর মাঝখানে লিখে দিন 10, তাহলে কি হবে, এবার এই ডলার নেমটাকে ও দেখাবে 10খানা ক্যারেক্টার হিসাবে। কিন্তু এইটা কি করে সম্ভব, কারণ আমার ডলার নেমের মধ্যে তো টোটাল 7খানা ক্যারেক্টার রয়েছে, তাই না? দেখুন এখানে 3, আর এই 3 হচ্ছে 6, আর 1 7, কিন্তু এই রাজদীপকে ও 10খানা ক্যারেক্টারে কি করে দেখাবে? তো দেখুন এই যখন আপনি এই ভ্যালুটাকে ও যখন 10খানা ক্যারেক্টারে দেখাবে তখন ও বাকি ক্যারেক্টারগুলোর জন্য, অর্থাৎ 7খানা ক্যারেক্টারের পরে যে বাকি 3খানা ক্যারেক্টার থাকে সেগুলোর জন্য ও ওখানে স্পেস দেবে। দেখুন আমি এটাকে সেভ করলাম, আর এখানে আপনারা অ্যালাইনমেন্ট জিনিসটাও খুব ভালোভাবে বুঝতে পারবেন যে বাই ডিফল্ট এই %s এর মধ্যে যে ভ্যালুটা থাকে সেটা সবসময় রাইট অ্যালাইন হয়। দেখুন আমি এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন এই রাজদীপটা একটুখানি ডান দিকে সরে গেল না? আর দেখুন এই ব্র্যাকেটের এখানটাতে আপনি কিছু স্পেস দেখতে পাচ্ছেন, দেখেছেন? তাই এখানে টোটাল এখন 3খানা স্পেস পড়ে গেছে। আপনি এখানে কাউন্টে হয়তো বুঝতে পারবেন না, বাট এখানে টোটাল 3খানা স্পেস পড়েছে, কারণ দেখুন আপনি চাইছেন যে এর ভিতরে যে স্ট্রিংটা থাকবে, অর্থাৎ দেখুন এই স্ট্রিংটা টোটাল লেন্থ কত হবে, যে স্ট্রিংটাকে আপনি দেখাতে চাইছেন 10 ক্যারেক্টারের, কিন্তু আপনি যে ভেরিয়েবলটা এখানে দেখাচ্ছেন সেটা তো 7খানা ক্যারেক্টারের, তাহলে এখানে 10খানা ক্যারেক্টার হবে কি করে? তার জন্য প্রিন্টএফ কি করবে, ওই বাকি যে 3টে ক্যারেক্টার আছে তার জন্য ও স্পেস দিয়ে দেবে আগে। দেখুন ও আগে এখানে 3খানা স্পেস দিয়ে দিল, তাই অলরেডি দেখুন এগুলোকে বলা হয় রাইট অ্যালাইন। কারণ দেখুন ও যদি লেফট অ্যালাইন থাকতো তাহলে দেখতেন এই রাজদীপের আর্টটা এখান থেকে শুরু হতো আর এই স্পেসগুলো দেখতেন পরে থাকতো, তাই না? আর যেহেতু এটা রাইট অ্যালাইন তাই দেখুন এটা শুরু হয়েছে এদিক থেকে এদিকে, তাই না? এবার আপনি যদি এটাকে লেফট অ্যালাইন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে বলুন তো, জাস্ট এই পার্সেন্টেজ আর এই 10-এর মাঝখানে আপনাকে একটা মাইনাস দিতে হবে। মাইনাস মানে বোঝায় লেফট অ্যালাইন, অর্থাৎ বাই ডিফল্ট স্ট্রিংগুলো থাকে রাইট অ্যালাইন, আর আপনি যদি চান যে লেফট অ্যালাইন বা লেফট জাস্টিফাইড করবেন তাহলে আপনাকে এখানে একটা মাইনাস দিতে হবে। দেখুন আমি এখানে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন রাজদীপের আটটা কোথা থেকে শুরু হয়েছে, একবারে বাদিক থেকে শুরু হয়েছে না? আর তখন এই রাজদীপটা শুরু হচ্ছিল কোথা থেকে, দেখবেন একবার ডান দিক থেকে শুরু হচ্ছিল, কারণ তখন ওটা রাইট অ্যালাইন ছিল। আমি যদি মাইনাসটাকে তুলে দিই, তাই এগুলোকে বলা হয় ফ্ল্যাগ। এই যে ধরুন মাইনাস বা ডলার বা যেগুলো আমরা পরবর্তীকালে শিখবো, এগুলোকে বলা হয় একটা ফ্ল্যাগ। তো যখন আপনারা প্রিন্টএফ নিয়ে আরও বিস্তারিত কোনো একটা ব্লগ থেকে দেখবেন তখন দেখবেন এগুলোর সম্বন্ধে ওখানে আরও বিস্তারিত বলা রয়েছে। তাই দেখুন যদি আমি এখানে কোনো রকম কোনো সিম্বল না দিই, বাই ডিফল্ট আমরা জানি স্ট্রিংগুলো রাইট অ্যালাইন্ড হয়, তাই দেখুন আপনি এখানে যখন যাবেন তখন সেই স্ট্রিংটাকে দেখবেন রাইট অ্যালাইন্ড অবস্থায় রয়েছে। আর বাকি যে 10খানা ক্যারেক্টার হওয়ার জন্য যে স্পেসগুলো সেগুলো দেখুন বাদিক থেকে শুরু হয়েছে। আর যদি আপনি এখানে একটা মাইনাস দিয়ে দেন তাহলে স্ট্রিংটা শুরু হবে কোথা থেকে, একবারে বাদিক থেকে। আর বাদবাকি ওই 10খানা ক্যারেক্টার মেকআপ করার জন্য যে স্পেসগুলো বসবে সেই স্পেসগুলো কোথায় বসবে, একবারে ডান দিকে। দেখুন এটাকে সেভ করলাম,
এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখেছেন এই দেখুন স্পেসগুলো এখন আপনি এইখানে দেখতে পারবেন, দেখেছেন। তাই দেখুন বাই ডিফল্ট আপনি যখন এরকম একটা ক্যারেক্টারের লেন্থ দিয়ে দেন যে 10, তখন বাই ডিফল্ট ওই লেন্থগুলোকে কভার করার জন্য, কারণ দেখুন এই যে ভ্যালুটা আপনি বসাচ্ছেন তার মধ্যে তো আর 10টা ক্যারেক্টার নেই, যদি 10টা ক্যারেক্টার হতো তাহলে কোনো প্রবলেম ছিল না, তার মধ্যে রয়েছে 7টা ক্যারেক্টার, কিন্তু আপনি দেখাতে চাইছেন অ্যাজ এ 10টা ক্যারেক্টার, তাই ওই 10টা ক্যারেক্টার দেখানোর জন্য বাকি যে 3টে ক্যারেক্টার দরকার ওই 3টে ক্যারেক্টারের জায়গায় ও স্পেস বসিয়ে দেবে, বুঝতে পেরেছেন। তাই এইভাবে পুরো জিনিসটা করতে হয়। এবার দেখুন আমরা যদি চাই যে এই যে আপনি স্পেস বাই ডিফল্ট কিন্তু এই স্পেসটাই হয়, অর্থাৎ আপনি যে ওই 10খানা ক্যারেক্টার দেখানোর জন্য যে 3টে ক্যারেক্টার অ্যাড হলো ওই বাই ডিফল্ট অ্যাজ এ স্পেস হিসাবে অ্যাড হয়, কিন্তু আপনি যদি চান যে না আমি চাইছি যে ওই স্পেসগুলোর জায়গায় 0 আসুক, তখন আপনি কি করবেন, এই পার্সেন্টেজ, তাহলে আপনি কি করবেন পার্সেন্টেজ এখানে 0 দিয়ে দিন, তাহলে কি হবে, এবার আমরা এইখানে গেলাম রিফ্রেশে প্রেস করলাম, দেখুন আগে যে স্পেস দিয়ে ওই জায়গাটা ভরাট হচ্ছিল সেটা এখন স্পেস দিয়ে না হয়ে এখন 0 দিয়ে ভরাট হবে, দেখুন দেখুন এই দেখেছেন, বলেছিলাম না যে টোটাল 3খানা যে ক্যারেক্টার রয়েছে সেটা ও আগে স্পেস দিয়ে তৈরি করছিল, আর এখন আমি বলে দিলাম যে না তুমি ওই 3টে জায়গা ভরাট করার জন্য স্পেস নিও না, তুমি ওখানে 0 দিয়ে ভরাট করো, তাই দেখুন ও এখন কি করছে, ও এখন সেই জায়গাটাকে 0 দিয়ে ভরাট করলো, এই দেখুন এখানটাতে 0 অর্থাৎ 3টে, আর এদিকে 3টে 6টা, আর এদিকে 3টে 9টা, আর এটা হচ্ছে 10টা, টোটাল দেখুন 10খানা ক্যারেক্টার হয়ে গেল, তাই না। বেশ, এবার যদি আপনি চান যে না আমার এখানটাতে আমি 0 দিয়ে ফিল করতে চাইছি না, আমি চাইছি আমি নিজের পছন্দ মতো একটা ক্যারেক্টার দিয়ে এটাকে ফিল করাবো, তখন আপনি কি করবেন, তখন আপনি 0টাকে বাদ দিয়ে দিন। আপনি যদি নিজের থেকে কোনো একটা কাস্টম ক্যারেক্টার দিতে চান তার জন্য আপনাকে এখানে ফার্স্টে দিতে হবে সিঙ্গেল কোটেশন, একটাই কিন্তু সিঙ্গেল কোটেশন, এই ঠিক সিঙ্গেল কোটেশন পরে আপনি সেই ক্যারেক্টারটাকে বসিয়ে দিন যেই ক্যারেক্টারটা দিয়ে আপনি ওই গ্যাপগুলো ফিল করতে চাইছেন। এক্ষেত্রে আমি দিয়ে দিলাম মনে করুন স্টার দিয়ে দিলাম, হ্যাঁ স্টার, তাহলে এক্ষেত্রে কী হবে বলুন তো, এক্ষেত্রে ওই যে বাকি 3খানা ক্যারেক্টার আগে দেখলাম যে 0 দিয়ে নিচ্ছিল বা স্পেস দিয়ে নিচ্ছিল, এখন এই যে এইটুকুর জায়গার দরুন, অর্থাৎ আমি যে বলে দিলাম যে সিঙ্গেল কোটেশন স্টার, এর মাধ্যমে কি হবে ওই বাকি জায়গাগুলো অর্থাৎ 3টে ক্যারেক্টার স্টার দিয়ে ফিল হয়ে যাবে। দেখুন আমি এটাকে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন ওই জায়গাগুলো এখন কি দিয়ে ফিল হয়ে গেল, স্টার দিয়ে ফিল হয়ে গেল না, ঠিক। তার মানে ওই জায়গাগুলো যদি আপনি কাস্টম কোনো ক্যারেক্টার দিয়ে ফিল করতে চান, যেরকম হ্যাশ বা স্টার বা যে কোনো বা @, তখন আপনি এভাবে একটা সিঙ্গেল কোটেশন দেবেন, তারপর ওই ক্যারেক্টারটা দেবেন যেটা দিয়ে আপনি ফিল করতে চাইছেন, ঠিক আছে। এটাকে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন ওই 3টে ক্যারেক্টার এটা দিয়ে ফিল হয়ে গেল, তাই না, একদম। তো এইভাবে পুরো জিনিসটা আপনাকে করতে হবে, মনে রাখতে হবে যে যদি আপনি এখানে কোনো কিছু না দেন, অর্থাৎ শুধুমাত্র %10s দেন, ও পুরোপুরি 10খানা ক্যারেক্টার তৈরি করবে, বাকি জায়গাগুলো অর্থাৎ 7খানা ক্যারেক্টারের পরে 3টে ক্যারেক্টার ও স্পেস দিয়ে তৈরি করবে। আর যদি আপনি স্পেস ছাড়া 0 চান তাহলে 0 এখানে দিয়ে দেবেন, আর যদি 0 ছাড়া বা স্পেস ছাড়া আপনি অন্য কোনো ক্যারেক্টার চান তাহলে সিঙ্গেল কোটেশন সাথে সাথে ওই ক্যারেক্টারটার সিম্বল ব্যাস বসিয়ে দিন, দেখুন আপনি ওই সিম্বল দিয়ে সব কিছু আপনার পুরো জায়গাটা কভার হয়ে গেল, কেমন। তো এইবার আমি আরেকটা জিনিস দেখাই, মনে করুন আমার এখানটাতে পুরো নামটা রয়েছে, ঠিক আছে, এখানে ধরুন এই নামটা রয়েছে, তো এইবার আমরা যদি এখানে ঠিক আবার আগের মতো %s দিয়েই করি, হ্যাঁ, তো আমি এখানে দিলাম %s, মানে এখানে পুরো নামটা আমার দেখাবে এর মধ্যে, তাই তো, সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এই নামটা দেখাচ্ছে। এবার আমরা বলেছিলাম যে আপনারা .2f করেছিলেন না, যখন আপনি f ব্যবহার করছিলেন তখন দশমিকের পরে কটা ঘর সেটা বলার জন্য আপনি পয়েন্ট ব্যবহার করতেন, তাই দেখুন যদি আমি এখানটাতে 10s দিয়ে দিই তার মানে কি বোঝায় যে এখানে টোটাল 10খানা ক্যারেক্টার টোটাল নেবে, তাই তো। এবার আপনি যদি এখানে পয়েন্ট ব্যবহার করেন, যেরকম পয়েন্ট মনে করুন 5, তাহলে এটার মানে কি বোঝায় বলুন তো, দেখুন আমরা এখানেও কিন্তু এরকম পয়েন্ট ব্যবহার করি, তাই এই পয়েন্ট যদি আমি ফ্লোটের সাথে ব্যবহার করি তখন বোঝায় যে দশমিকের পরে টোটাল কতগুলো ঘর হয়, কিন্তু সেই পয়েন্টটা যদি আমি এই এসের ক্ষেত্রে ব্যবহার করি তখন কিন্তু মানেটা অন্যরকম হয়ে যায়, তখন মানেটা কীরকম হয়ে যায় বলুন তো। তাই দেখুন যদি আমরা এই স্ট্রিংয়ের মধ্যে পয়েন্ট ব্যবহার করি তখন এটার মানে কি হয়ে যায় দাঁড়ায়, দেখুন তখন আমরা জানি যে এই প্রথম 10টার মানে কি, যে টোটাল ওকে কতগুলো ক্যারেক্টারের স্ট্রিংটা দেখাতে হবে, 10খানা ক্যারেক্টারের স্ট্রিং দেখাতে হবে। এবার এই দ্বিতীয়টার মানে কি, অর্থাৎ .5-এর মানে কি, .5-এর মানে হচ্ছে এই এত বড় স্ট্রিংটার থেকে ও টোটাল কতগুলো ক্যারেক্টারকে নেবে। তাই দেখুন এখানটাতে 0.5 অর্থাৎ এই বড় স্ট্রিংটার থেকে ও 5খানা টোটাল ক্যারেক্টারকে নেবে, এখান থেকে হিসাব করুন তো 1 2 3 4 5, অর্থাৎ এই 5খানা ক্যারেক্টারকে নেবে। এবার 5খানা ক্যারেক্টারকে তো ও নিল, এবার 5খানা ক্যারেক্টারকে নিয়ে ও টোটাল কতগুলো ক্যারেক্টার দেখাতে হবে ওকে, 10খানা ক্যারেক্টার। এবার তাহলে বাকি 5খানা ক্যারেক্টারের জন্য কি বসাবে ও, ঠিক স্পেস বসিয়ে দেবে। দেখুন আমি এটাকে সেভ করলাম, সেভ করার পরে দেখবেন ও শুধুমাত্র এখান থেকে 5খানা ক্যারেক্টার নিয়েছে, যেহেতু আমি এখানে 5 দিয়েছি, নেওয়ার পরে ও বাকি তো 10খানা ক্যারেক্টার তোকে মেলাতে হবে, তাই ও বাকি 5খানা ক্যারেক্টার স্পেস দিয়ে পূর্ণ করে দেবে। এটাকে সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখেছেন দেখুন এখানটাতে আপনি 5খানা দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5।
আর বাকি যে 5খানা ক্যারেক্টার, কারণ ওকে তো এখানে 10খানা ফিল করতে হবে, তাই না? ও বাকি 5খানার জন্য কি দিয়ে দিল, স্পেস দিয়ে দিল। এবার আমরা যদি একটু ভালো করে দেখতে চাই তার জন্য আমাকে এখানে কি দিতে হবে, সিঙ্গেল কোটেশন, আমি এখানে @ দিয়ে দিলাম, তাহলে আমাদের ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে, যে বাকি যে জায়গাটা ভরাট করলো সেটা যেন @ দিয়েও ভরাট করে। সেভ করলাম, এইখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখেছেন ওকে টোটাল মেলাতে হবে 10টা। দেখুন এখানে 10খানা রয়েছে, তার মধ্যে এই 5টা নিল কোথা থেকে, কেন এই 5টা নিল, কারণ এখানে আমি 0.5s দিয়েছি, এই কারণে ও পুরো স্ট্রিংটার থেকে 5খানা ক্যারেক্টারকে নিল। এবার ওকে তৈরি করতে হবে কত বড় স্ট্রিং, 10খানা ক্যারেক্টারের স্ট্রিং, তার মধ্যে 5খানাকেও পেয়েছে, বাকি 5খানাও তৈরি করবে কিভাবে, এই @ সিম্বলের মাধ্যমে, দেখেছেন যেটা আমরা একটু আগে শিখলাম। দেখুন ওটা ও এইভাবে করলো, তাই না? একদম। এবার দেখুন আমি যদি এটা চাই, দেখুন এই লেটারটা শুরু হচ্ছে আপনার রাইট থেকে, অর্থাৎ এখন এটা রাইট অ্যালাইন রয়েছে, আমি যদি এটাকে লেফট অ্যালাইন করতে চাই তাহলে আপনি কি করবেন, তাহলে জাস্ট আপনি সবার প্রথমে এখানে একটা মাইনাস দিয়ে দিন। দেখুন এখানে আমরা সবগুলো জিনিস একসাথে ব্যবহার করলাম, মাইনাস মানে কি, এটা লেফট অ্যালাইন থেকে শুরু হবে আর @ পরে বসবে। দেখুন এইটা দেখেছেন, এখানে এক একটা ফ্ল্যাগের কিন্তু এক এক রকমের মানে, তাই আপনারা যদি এটা সম্বন্ধে আরও বিস্তারিত পড়তে চান, তাই প্রিন্টএফকে নিয়ে একটু গুগল সার্চ করবেন, সেখানে দেখবেন আরও বিস্তারিত আপনি জানতে পারবেন। আর ফর দ্য মোমেন্ট আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বলেও দিলাম যে এটা এইভাবে কাজ করে, কেমন? তাই এখানটাতে দেখুন যদি আমার এরকম থাকে যে আপনার, এবার বলুন তো, এখানে ধরুন থাকলো 7 আর এখানটাতে থাকলো ধরুন 12, ঠিক আছে, বা এখানে ধরুন থাকলো যে 8, তাহলে বলুন তো এখানে এখন স্ট্রিংটা কিরকম তৈরি হবে। এখানে রয়েছে 12, মানে টোটাল 12খানা ক্যারেক্টারের স্ট্রিং ও দেখাবে, তার মধ্যে 8খানা ক্যারেক্টারও কোথা থেকে নেবে, এই নেম বলে ভেরিয়েবলটার থেকে নেবে। তাহলে এখানকার 8খানা ক্যারেক্টার মানে 1 2 3 4 5 6 7 8, বা আপনি 10 করে দিন এখানটাতে, তাহলে সব থেকে বুঝতে সুবিধা হবে, 10 করে দিলাম। তাহলে 10 মানে হচ্ছে, তাই দেখুন 8 হচ্ছে এতটুকু, আর 10 কোনটাকে নেবে, এই এতটুকুকে নেবে, তার মানে টোটাল এতটুকুকে ও নেবে। নেওয়ার পরে এতটুকু তো হচ্ছে 10খানা ক্যারেক্টার, কিন্তু ওকে মিল করাতে হবে কত ক্যারেক্টারের, 12 ক্যারেক্টারে, তাই ও মিল করার জন্য কি ব্যবহার করবে, @ ব্যবহার করবে, তাই না? এটাকে সেভ করলাম, এখানে আসলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন এইটা রয়েছে, আর আপনার মিল করার জন্য ও দুখানা @ সিম্বল দিয়েছে। আর এটা হচ্ছে লেফট অ্যালাইন, কি কারণে হয়েছে, কারণ আমি এখানে মাইনাসটা দিয়েছি এই কারণে, কেমন? তাই এই জিনিসগুলোকে একটুখানি ভালোভাবে বুঝবেন, কারণ এগুলো যদি পরবর্তীকালে আপনার কাজে লাগে তাহলে এই জিনিসগুলো বোঝা আপনাদের জন্য খুবই জরুরি। আর যদি ধরুন কেউ আপনি এমন একটা প্রজেক্ট পেলেন যেখানে এই ধরনের সিম্বলগুলো প্রিন্টএফের মধ্যে ব্যবহার করা রয়েছে, তো তখনও আপনার নিজস্ব সুবিধা হবে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে, যদি আপনি এই সমস্ত সিম্বলগুলোর এক একটা মানে জানেন, কেমন? তাই অবশ্যই এগুলো মনে রাখবেন যে যদি আমি শুধুমাত্র এই সিম্বলগুলো ব্যবহার না করে যদি শুধুমাত্র এখানটাতে 10s দিই, তার মানে কি হয়, যে টোটাল 10খানা ক্যারেক্টার দেখাবে, আর বাদ বাকি ক্যারেক্টারগুলোকেও কি করবে, ও স্পেস দিয়ে আপনার কভার করবে। আর যদি আপনি চান যে 0 দিয়ে কভার করুক, তার জন্য আপনি জানতে পারলেন কিভাবে সেটা করতে হবে। যদি আপনি চান যে কাস্টম কোনো ক্যারেক্টার দিয়ে সে জায়গাটা ফিল করবেন, সেটাও আপনি শিখলেন। আর পাশাপাশি আপনি জানলেন যে রাইট অ্যালাইন কীভাবে করতে হয়, লেফট অ্যালাইন কীভাবে করতে হয়, বা জাস্টিফাইও সেটাকে বলতে পারেন, কেমন? তো এই ছিল আমাদের আজকে প্রিন্টএফ নিয়ে একটু বিস্তারিত আলোচনা। তো যে সমস্ত জিনিসগুলো আপনাদের একটু জানাটা প্রয়োজন, সেগুলো নিয়েই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি একটু বড় হলেও ভিডিওটিকে 2 থেকে 3 বার খুব মনোযোগ সহকারে খুব ভালোভাবে দেখবেন। আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ছেড়ে দেবেন, কারণ এটা জাস্ট আপনার কখন প্রয়োজন হবে বলুন তো, যখন আপনি পিএইচপিতে একটু ভালো করে কাজ শিখে যাবেন, তখন আপনার এই প্রিন্টএফ সম্পর্কে জানাটা দরকার পড়বে। তো তখন আপনি এই ভিডিওটা নয় আরেকবার দেখে নেবেন। এটাকে এত প্রায়োরিটি দিয়ে এখনই দেখার প্রয়োজন নেই, কারণ আপনারা সবাই বিগিনার্স, আপনাদের এই জিনিসটা এখন ভালোভাবে না বুঝলেও চলবে, কিন্তু এটাকে 2-3 বার ভালোভাবে দেখার পরে একটু প্র্যাকটিস করে বুঝে নেবেন। জাস্ট জানা থাকলো, পরবর্তীকালে যখন আপনি একটু অ্যাডভান্স হয়ে যাবেন, তখন আবার এই ভিডিওটাতে ফিরে এসে প্রিন্টএফটাকে আরও ভালোভাবে দেখবেন। এই কারণেই আমি প্রিন্টএফের পর্বটাকে 2খানা পর্বে ভাগ করেছি, কারণ প্রথম পর্বে একটুখানি প্রিন্টএফের সম্পর্কে বেসিক আইডিয়া দিলাম, আর এখানে বলতে পারেন একটুখানি অ্যাডভান্সড আইডিয়া আপনাদেরকে দেওয়া হলো। কারণ প্রিন্টএফ নিয়ে পরবর্তীকালে যখন কাজ করবেন, তখন অনেক সময় অনেক প্রবলেমের সম্মুখীন আপনাকে পড়তে হতে পারে, তাই সেই কারণে আমি প্রিন্টএফটাকে নিয়ে একটু বিস্তারিত বললাম। প্রিন্টএফ সম্পর্কে আরও অনেক কিছু যদি আপনি জানতে চান, তাহলে গুগল সার্চ করে নেবেন, সেখানে আপনি প্রিন্টএফ সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। বাট ফর দ্য মোমেন্ট এটুকু এনাফ রয়েছে আপনাদের জানার, এই বিভিন্ন অ্যালাইন সম্পর্কে জানা, বা ধরুন এই যে ধরুন বিভিন্ন ক্যারেক্টার যে স্পেস দিয়ে আপনার পুরো জায়গাটাকে কভার করে, বা আমরা কাস্টম ক্যারেক্টার দিয়ে সেটাকে করতে পারি, রাইট অ্যালাইন, লেফট অ্যালাইন, তারপরে ফ্লোট নিয়ে বিভিন্ন আলোচনা, বাইনারি নিয়ে বিভিন্ন আলোচনা। তো আশা করি জিনিসটা আপনাদের খুবই ভালো লাগলো। আবারও বলছি, খুব ভালো করে জিনিসটা 2 থেকে 3 বার দেখবেন মনোযোগ সহকারে, আর প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি বুঝতে না পারেন তাহলে এখনই অতটা ভালোভাবে বোঝার দরকার নেই, দেখবেন আপনি যখন 2 থেকে 3 বার ভিডিওটাকে দেখবেন তখন কিছুটা হলেও বুঝতে পারবেন। আমি যেটা বললাম যে আবার আপনি যখন একটা অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবেন, তখন আপনি এসে এই প্রিন্টএফের এই সেম ভিডিওটা আরেকবার দেখে নেবেন, তখন দেখবেন আপনার কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, কেমন? তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।